চাকরি পেতে হলে আমাকে বিয়ে করতে হবে মানে? বেশ অবাক হয়ে দীপ প্রশ্নটা করে। হ্যাঁ, এটাই শর্ত। রাজি থাকলে বলুন, চাকরিটা পেয়ে যাবেন, না হলে বেরিয়ে যান। ইন্টারভিউ বোর্ডে এমন প্রশ্নে বেশ অবাক হয় দীপ। চাকরি পেতে হলে বিয়ে করতে হবে? এটা কেমন কথা? আচ্ছা, ও কি কোনো মাইন্ড গেম খেলার চেষ্টা করছে? কিন্তু তা হবে কেন? মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ভান করার মোটে একদম নেই। দীপ এদিক ওদিক তাকিয়ে ব্রেনের প্রেসারটা কমানোর ট্রাই করলো। আশ্চর্য, এসি রুমেও সে ঘামছে। দীপ ভাবনা ছেড়ে বলে উঠল, সরি ম্যাম, আপনার কথা আমি সম্মত হতে পারলাম না, আসি। ওকে, নো প্রবলেম, ইউ মে গো। বাইরে বেরিয়ে দীপ সাতের হাতাটা একটু কাছিয়ে আর গলার সামনে বোতামটা খুলে একটা চায়ের দোকানে বসে পড়ে। তার মাথায় এখনও ইন্টারভিউয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মেয়েটা নিশ্চয় পাগল, না হলে এমন কথা কেউ সরাসরি বলতে পারে আমার জানা ছিল না। কিন্তু দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর, আর বয়সে হয়তো ওর মতোই হব। মেয়েটার কথাগুলো এখনও ভাবাচ্ছে দীপকে। এই নিন মামা চা। দীপ ভাবনা জগৎ থেকে বেরিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে নেয়। চায়ে দুটো চুমুক দেবার সাথে সাথে দীপের ফোনে একটা কল আসে। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? এই তো বাইরে আছি। ভাইয়া তাড়াতাড়ি আসো, ডাক্তার তোমাকে খুঁজছে। ওরা বলছে টাকা না পেলে নাকি মায়ের অপারেশন করবে না। তুই শান্ত হ, আমি আসছি। বলেই দীপ লাইন কেটে দেয়। চার খাওয়া হলো না। দীপ কাপটা রেখে বিলটা দিয়ে হসপিটালের দিকে হাঁটা শুরু করে। এই ফাঁকে ওর পরিচয়টা জেনে নেওয়া যাক। বাবা মায়ের একমাত্র ছেলে দীপ। ওর একটা ছোট বোন আছে, নাম অধরা, ক্লাস 10-এ পড়ে। দীপের বাবা ছিল বিজনেসম্যান। টাকা পয়সার অভাব তেমন ছিল না, কিন্তু 2 বছর আগে হঠাৎ ওর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে একে একে সবাই ওদের ঠকাতে শুরু করে। ওর আপন চাচা বিজনেসের শেয়ারগুলো নিজের নামে করে নেয়, কোম্পানিটারও মালিক হয়েছে। এরপর নানা নির্যাতন করে ওদের বাড়ি ছাড়া করে। দীপ বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্র, যদিও 1 মাস আগে কলেজ থেকে বের করে দিয়েছে বেতন ঠিক টাইমে না দেয়। এরপর দীপ আর পড়াশোনার ট্রাই করেনি। মা একটা চাকরি করত, আর এতেই চলে যেত ওদের কোনো মতো। কিন্তু কথাই বলে, সময় খারাপ গেলে রাস্তার কুকুরও সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে। মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তাই বাধ্য হয়ে দীপ চাকরি খুঁজতে বেড়ায়। আর ইন্টারভিউ দিতে গিয়ে কি হলো সেটা তো জানেনি। আর বলতে বলতে এতক্ষণে দীপ হসপিটালেও চলে এসছে। ডাক্তার, আমার মায়ের কি অবস্থা? শোনো বাবা, ওনার অন্য কিডনিটাই বেশ চাপ পড়েছে। এইভাবে আর কিছুদিন থাকলে ওটাও নষ্ট হয়ে যাবে। ইমিডিয়েট কিডনি বদলাতে হবে, না হলে অনেক কিছুই হয়ে যেতে পারে। কিডনি পাওয়া গেছে, বাট অপারেশনের খরচ বাদে 10 লাখ টাকা লাগবে। তুমি দ্রুত টাকাটা জোগাড় করো 2 দিনের মাঝে, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। দীপ বসে পড়ে চেয়ারে। আজ সত্যি নিজেকে অসহায় লাগছে। ছেলেদের কাঁদতে হয় না, কিন্তু দীপ কাঁদছে একেবারে ছোট বাচ্চাদের মতো করে। অনেকেই ওর দিকে আর চোখে তাকাচ্ছে। আল্লাহ কেন এমন করছে? প্রথমে বাবাকে নিয়ে গেল, এখন মা। দীপ বেশ কিছুক্ষণ কেঁদে মনটা কিছুক্ষণ শান্ত করে। অনেকে বলে কাঁদলে মনটা হালকা হয়, কিন্তু বাস্তবতা হলো কাঁদলে মাথাটা ভারী হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়। দীপ চোখ মুছে মায়ের কাছে চলে যায়। এত সকালবেলা কোথায় বেরিয়েছিলে বাবা? এই তো মা, একটু বাইরে গেছিলাম। তুমি কি করছো? আমার আর করা, এই তো বিছানায় শুয়ে থাকতে থাকতে গা ব্যথা হয়ে গেল। এই যে অধরা, এই নে তো চকলেট। অধরা চুপচাপ এসে চকলেটটা হাতে নেয়, কিচ্ছু বলে না। দীপের পাশে চুপচাপ বসে পড়ে, মাথাটা দীপের কাঁধে এগিয়ে দেয়। এটা ওর অভ্যাস। মন খারাপ থাকলেই চুপচাপ দীপের পাশে বসে ওর কাঁধে মাথাটা হেলিয়ে দেয়। বাবা, আমি সুস্থ হব কবে? এখানে আর ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি সুস্থ হবে, আমি একটু আসছি।
সবে তো বাইরে থেকে এলে, কিছু খেয়েছে অন্তত? না, কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করে আসছি। দীপ বেরিয়ে আবার হাঁটা শুরু করে। 28 মিনিটের মাথায় সে পৌঁছে যায়। ম্যাম আছেন? হ্যাঁ, কিন্তু ম্যাম বিজি আছেন। প্লিজ একবার ম্যামের সাথে দেখা করব, প্লিজ। আচ্ছা, আপনি বসুন, আমি ম্যামকে বলে দেখি। ম্যাম আপনাকে ভিতরে যেতে বলেছে। দীপ উঠে চুপচাপ ম্যামের রুমের দিকে এগিয়ে যায়। ডান দিকের কোণা রুমটা, কাঁচ দিয়ে ঘেরা পুরোটা, দেখতে বেশ সুন্দর লাগছে। আসতে পারি? ও আপনি আসুন। তা কি মনে করে? ম্যাম আমি চাকরিটা চাই, বিনিময়ে আপনি আমাকে যা বলবেন আমি সব কিছু করতে রাজি আছি। শুনে খুশি হলাম, কিন্তু অন্য কাউকে সিলেক্ট করা হয়ে গেছে। আপনি আসুন। দীপ কি করবে বুঝতে পারছে না। ও কেঁদে দিল একেবারে বাচ্চাদের মতো। এদিকে এত বড় একটা ছেলেকে কাঁদতে দেখে মেয়েটাও অবাক হয়ে তাকিয়ে আছে। আরে আপনি কাঁদছেন কেন? ম্যাম প্লিজ আমাকে চাকরিটা দিন, আমার চাকরির খুব দরকার। কিন্তু তখন তো বেশ অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, আর এখন কাঁদছেন কেন? আপনার মতো লোকেরা এমনই হয়, টাকার কথা শুনলে আর হুঁশ থাকে না। আমি চুপ করে আছি। যাই হোক, কান্না অফ করেন। আপনাকে চাকরি দিব, বাট আপনি শর্তে রাজি তো? হ্যাঁ ম্যাম আমি রাজি। নিন, এটাই শর্তগুলো লেখা আছে, পড়ে নিন আর নিচে সাইন করুন। দীপ না পড়েই সাইন করে দিল। টাকাটা যে খুব বেশি দরকার তার, মাকে বাঁচাতেই হবে। বাহ, পড়লেনও না, স্ট্রেঞ্জ। যাই হোক, শর্তগুলো আমি আপনাকে বলি। শর্তানুযায়ী আপনাকে আমার স্বামী হবার নাটক করতে হবে 1 বছরের জন্য। আমার বাবা চায় তার ফ্রেন্ডের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে, বাট আমি আমার বিএফ ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আর ও ইউকেতে থাকে। 1 বছর পর ও স্টাডি কমপ্লিট করে দেশে চলে আসবে, আর আমরা বিয়ে করে নেব। কিন্তু এই 1 বছর আপনাকে আমার স্বামী হবার অভিনয় করতে হবে, আর আমার বাবার সামনে গিয়ে বলতে হবে আমরা একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করে নিয়েছি। এটা নিয়ে আপনাকে তেমন ভাবতে হবে না, বিকজ ব্যবস্থা আমিই করে নেব। ও বাই দ্য ওয়ে, 1 বছর পর আপনি 10 লাখ টাকা পাবেন। মোট কথা, এই 1 বছরের জন্য আপনি হবেন আমার চুক্তির বর। চুক্তির বর কথাটা যেন দীপের বুকে বলের মতো লাফায়। বিয়েটা কি এত সোজা, ছেলে খেলা নাকি যে বললেই হয়ে যায়? দীপের খুবই জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, বাট ও কিছু না বলে চুপচাপ সম্মতি জানায়, কারণ টাকাটা তার খুব প্রয়োজন। ম্যাম আমি রাজি, বাট আমার একটা শর্ত আছে। মানে কি শর্ত? টাকাটা আমাকে আগেই দিতে হবে, প্লিজ, আমার খুব টাকার প্রয়োজন। বাট আপনি যদি টাকা নিয়ে ভেগে যান, আমি তো আপনাকে চিনিও না, আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? ম্যাম বিশ্বাস করতে পারেন, কাউকে কখনো ঠকাতে শিখিনি, বেইমানি করব না। ওকে, বাই দ্য ওয়ে, টাকা দিয়ে কি করবেন? আসলে থাক, বুঝে গেছি, টাকা দিয়ে নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে গিফট কিনে দেবেন। যাই হোক, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। কাল 10টার সময় এই ঠিকানায় পৌঁছে যাবেন, আর এই কাগজটায় যা লেখা আছে সেগুলো পড়ে ভালোভাবে মুখস্থ করে নেবেন, বাবা যাতে সন্দেহ করতে না পারে। আচ্ছা ধন্যবাদ, বাট আমার চাকরি? আমার প্ল্যানে হেল্প করলে মাসে মাসে এমনিতেই টাকা পেয়ে যাবেন। এখন আসুন, আমি একটু বেরোবো। কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? আঙ্কেল যদি জিজ্ঞাসা করে। ও হ্যাঁ, মারিয়া ইসলাম মেখলা। আচ্ছা আমি চলি। এটা বলে দীপ চুপচাপ বেরিয়ে যায়। দীপ বেরিয়ে যাওয়ার পর ওর ফোনে একটা কল আসে। কলটা ছোটবেলার বন্ধু রাকিব দিয়েছে। দীপ ফোনটা রিসিভ করে কানের পাশে ধরে। মামা, কই তুই? এই তো রাস্তায়। কেন? স্নিগ্ধাতাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তুই আর ফোন ধরছিস না কেন? ও ফোনে হয়তো চার্জ ছিল না। আচ্ছা আমি তোকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা। দীপ ফোনটা কেটে দিয়ে আবার হাঁটতে শুরু করে।
ওর স্নিগ্ধার পরিচয়টা দিয়ে দিই। স্নিগ্ধা হলো দীপের ক্লাসমেট, শুধু ক্লাসমেট না, দুজন হলো একে অপরের বেস্ট ফ্রেন্ড। স্নিগ্ধা দেখতে খুব মায়াবী। স্নিগ্ধা দীপকে ভালোবাসে, এটা দীপ ভালোভাবেই জানে। দীপ প্রথমে ভেবেছিল এটা ওর পাগলামি, কিন্তু স্নিগ্ধা ইদানিং বেশি পাগলামি শুরু করে দিয়েছে। স্নিগ্ধাও বেশ বড়লোক। দীপ চায় না স্নিগ্ধা নিজের জীবনটা নষ্ট করুক। দীপের সামনে কি আছে নিজেও জানে না, সেখানে অন্য কারোর সাথে তার জীবন জড়ানো সম্ভব নয়। এই জন্য দীপ ইচ্ছা করেই ওকে অ্যাভয়েড করেছে। রাস্তার প্রখর রোদে যেন মাথাটা ফেটে যাবে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই ওর। হাঁটতে হাঁটতে আবার হসপিটালে পৌঁছে গেল। মা মা, একটা দারুণ খুশির খবর আছে। কি বাবা, তোকে এত খুশি খুশি লাগছে? মা, আমি চাকরি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো বাবা। এবার খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ করে তুলব, তারপর নতুন বাসা নেব, অতটুকু ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেব। আল্লাহ তোর সকল আশা পূরণ করুক বাবা। পরের দিন সকাল 10টা। দীপ অ্যাড্রেসটা আবার পড়ে নিল। হ্যাঁ, এই বাড়িটাই। ভবেশ বড় বাড়ি দেখেই বোঝা যাচ্ছে বেশ বিয়শালী পরিবার। দীপ ধীরে ধীরে সামনের দিকে এগোলো, কিন্তু দারোয়ান ওকে ঢুকতে দিতে চাইল না। শেষে মারিয়া এগিয়ে এসে ওকে নিয়ে ভিতরে চলে গেল। সব ঠিক মতো মনে আছে তো? হুম। বাবা যাতে সন্দেহ না করে, আমার পিছনে পিছনে চলুন। দীপ চুপচাপ ওকে অনুসরণ করে। মারিয়া ওকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সোফায় বসে কেউ একজন খবরের কাগজ পড়ছে। মারিয়া ও দীপ দুজনে গিয়ে ওনার সামনে দাঁড়ায়। বাবা, এই তো ও এসে গেছে, তোমাকে এর কথাই বলেছিলাম। লোকটা খবরের কাগজটা মুখ থেকে সরাতেই দীপ চমকে ওঠে, আর সাথে সাথে গিয়ে তাকে সালাম করে। আরে দীপ, বাবা তুমি তাহলে সেই ছেলে? দীপ চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাহ মা, তুই একটা যোগ্য ছেলেকেই পছন্দ করেছিস। ওর বাবা আর আমি ছিলাম বিজনেস পার্টনার। আমার বিজনেসে লস খেয়ে আমি বেশ চিন্তায় ছিলাম, তখন ওর বাবা আমাকে সাহায্য করেছে। ওর বাবার জন্য আজ আমাদের এত কিছু আছে। বাট তোমরা কোথায় চলে গিয়েছিলে? তোমার বাবার অ্যাক্সিডেন্টের পর অনেক খুঁজেছি তোমাদেরকে, কিন্তু খুঁজেই পাইনি। আসলে আঙ্কেল, আপনি তো জানেনই, বরযাত্রী সব নিজের নামে করিয়ে নিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল। তারপর অন্য একটা শহরে চলে গিয়েছিলাম। ওহ আচ্ছা, কাজী সাহেব আপনি আসুন। মারিয়া ও দীপ দুজনেই চমকে পিছনের দিকে তাকায়। তারা পাঞ্জাবি আর টুপি পরা এক ভদ্রলোককে দেখতে পায়। সে এসে চুপচাপ সোফায় বসে পড়ে। বাবা, উনি কে? আয় বস, উনি তোদের বিয়ে পড়ানোর জন্য এসেছে। কি? আমার তোর উপর পুরো বিশ্বাস ছিল মামুনি, তুই নিশ্চয়ই কোনো ভালো ছেলেকে চুজ করবি। আর তোর পছন্দই হলো আমার পছন্দ। তোকে কারো হাতে তুলে দিতে পারলেই নিশ্চিন্তে মরতে পারবো, তাই ওনাকে আগেই বসতে বলেছি। বাট বাবা, ও তো এখনো পড়াশোনা শেষ করেনি, তাই না? সেটা সময় মতো শেষ করবে, তাতে কোনো সমস্যা নেই। আয় চুপচাপ এখানে বসে পড়। দীপ হা করে সব দেখছে। মারিয়ার প্ল্যানটা এভাবে ব্যাকফায়ার করবে দুজনার কেউ বুঝতে পারেনি। 5G বাবার কাছে ওরা দুজনেই আবুল হয়ে গেছে। কারো মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। মারিয়ার বাবা দীপের কাছ থেকে নাম্বার নিয়ে ওর মাকে সব জানায়। তারও তেমন আপত্তি ছিল না, তাই ওদের বিয়েটা হয়ে যায়। রাত 12টা। দীপ চুপ করে বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে। বারান্দায় মারিয়া তার বিএফের সাথে ঝগড়া চলছে। মারিয়া ওকে বোঝানোর ট্রাই করছে যে এতে ওর দোষ নেই, বাট ওর বিএফ কিছুতেই মানতে চাইছে না। এক পর্যায়ে দীপ ঘুমিয়ে যায়। রাত প্রায় 1টা। মারিয়া একটা চাকু নিয়ে দীপের পাশে বসে আছে। এর জন্য যত ঝামেলা হলো। মারিয়া রাগে অগ্নিমূর্তি হয়ে চাকুটা ওর গলা বরাবর চালিয়ে দেয়। ফিঙ্কি দিয়ে রক্ত বেরোতে থাকে ওর গলা দিয়ে। হাত পা ছুড়াতে থাকে, কিন্তু কেউ ওকে সাহায্য করতে এগিয়ে আসে না। দীপ লাফ দিয়ে
ঘুম থেকে উঠে পড়ে। তার বুক ধড়ফড় করছে, সাথে হাত পা কাঁপছে। ও ঘড়ির দিকে তাকালো, 1:25 বাজে। বেশ গভীর রাত, চারিদিকে নিঃশব্দ নীরব পরিবেশ। মারিয়া এখনো ব্যালকনিতে বসে কথা বলছে। বেশ বাজে স্বপ্ন ছিল। দীপ এখনো কাঁদছে। একটু পর মারিয়া রুমে এলো। দীপ চুপচাপ হেলান দিয়ে বসে রইল খাটের সাথে। ও, আপনি এখনো জেগে আছেন? আমি ভাবছি হয়তো ঘুমিয়ে পড়েছেন। না, আসলে এইমাত্র ঘুমিয়ে গেল। আসলে আমি দুঃখিত। বাবা এত কিছু করে ফেলবে আমি ভাবতেও পারিনি। আমি জাস্ট বিয়েটা ভাঙতে চেয়েছিলাম, কিন্তু এত কিছু হয়ে গেল। আপনার বিয়ে নিশ্চয় রেগে আছে বেশ। বেশ রেগে আছে। ও, বাই দ্য ওয়ে, আপনার টাকা কাল পেয়ে যাবেন, কিন্তু প্লিজ বাবাকে বুঝতে দিবেন না যে এটা জাস্ট নাটক একটা। তাহলে বাবা খুব কষ্ট পাবে। তার এমনিতেই হার্টে প্রবলেম। আচ্ছা, আমি পুরো চেষ্টা করব। বেশ রাত হলো, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় শুয়ে পড়ছি। না না, তা কি করে হয়? আমি ছেলে হয়ে আপনাকে সবাই শুতে দিতে পারি কিভাবে? তাছাড়া এই বাড়িটা আপনাদের। আপনি বিছানায় ঘুমান, আমি সবাই শুয়ে পড়ছি। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি বিছানায় ঘুমান। এরপর মারিয়া বিছানায় শুয়ে পড়ল, আর দীপ সোফায় শুয়ে পড়ল। কিন্তু শোয়ার কিছুক্ষণের মাঝে মশা কানের পাশে এসে গান শুরু করলো, একেবারে জাতীয় সঙ্গীত। দীপের কিছুতেই ঘুম আসছে না। সে ধীরে ধীরে উঠে বারান্দায় চলে গেল। রাতের আকাশের তারারা ঝিকিমিকি করে জ্বলছে। ঠান্ডা বাতাস শরীরটাকেও ঠান্ডা করে তুলেছে। দীপ পাশে রাখা একটা বেলিং চেয়ারে বসে পড়ল। বসে দোল খেতে খেতে সে একসময় ঘুমিয়ে যায়। পরের দিন ফজরের আজানের সময় ওর ঘুম ভেঙে যায়। এরপর উঠে ফজরের নামাজ আদায় করে নেয়। এরপর নিচে যেতেই আঙ্কেলের সাথে দেখা হয়। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং, এদিকে এসো। দীপ তার কাছে যেতেই মারিয়ার বাবা ওর কান টেনে ধরে। আমি যে তোমার শ্বশুর হই সেটা কি ভুলে গেছো এক রাতের মাঝে? আর ভুলেও যাতে আঙ্কেল না শুনি, মনে থাকবে তো? আচ্ছা চলো বাইরে থেকে ঘুরে আসি। জানো তো সকালের হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আঙ্কেল চলুন। প্রায় আধা ঘন্টা পর। আর পারছি না, চলো এখন গিয়ে একটু বসি। চলুন। বুঝলে তো বুড়ো হয়ে গেছি, এখন দৌড়াতেও কষ্ট হয় বেশ। যৌবনে পুরো 2 ঘন্টা দৌড়িয়েও হাঁপিয়ে যেতাম না, আর এখন 20 মিনিট দৌড়িয়েই বেশ কষ্ট হয়। আর তোমার আন্টিও তো রোজ আমার সাথেই বেরোতো। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কোন কলেজে পড়ছো? বাড়ির পাশে একটা কলেজে পড়তাম, বাট কিছু আর্থিক সমস্যার কারণে সেখান থেকে। আরে মন খারাপ করো না, তুমি তো মারিয়াদের কলেজেই অ্যাডমিশন নিতে পারো। আর ওর কলেজের প্রিন্সিপাল আমার ভালো বন্ধু, আমি বলে দিব তুমি আজকে গিয়ে এই কলেজে ভর্তি হবে। দীপ উঠে ওনার পায়ে সালাম করে নিল। ওর চোখে পানি এসে গেছে। ওনাকে কিভাবে ধন্যবাদ দেবে সেটা দীপ জানে না। আরে বোকা ছেলে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার শুধু বাবা না, শ্বশুর বাবা। তুমি আমার ছেলের মতোই, তোমার যা লাগবে শুধু আমাকে বলবে। অনেক ধন্যবাদ। চলো বেশ বেলা হয়ে গেছে, এখন যাওয়া যাক। সকালে নাস্তার টেবিলে দীপ, মারিয়া ও রফিক সাহেব বসে আছেন। তিনি মারিয়াকে বলেছেন দীপকে সঙ্গে নিয়ে যেতে, আর কলেজেও ফোন করে বলে দিয়েছেন। খাওয়া শেষ হলে মরিয়াম নিজের রুমে গিয়ে রেডি হয়ে নিল। দীপ রেডি হওয়া ছিল। মারিয়া নিচে আসলে দীপ ড্রাইভারের পাশের সিটে বসে পড়ে, আর মারিয়া পিছনের সিটে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা কলেজে পৌঁছে যায়, কিন্তু রাস্তার জ্যামের কারণে লেট হয়ে গেছে। মারিয়া কলেজে পৌঁছে দীপের হাতে চেকটা দিয়েই নিজের ক্লাসরুমের দিকে দৌড় দেয়। দীপ চুপচাপ দাঁড়িয়ে আছে। এত বড় কলেজের আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না। একজনকে জিজ্ঞেস করতে সে প্রিন্সিপালের রুমের কথা বলে দেয়। দীপ সেদিকে যাচ্ছিল, কিন্তু টাইম দেখার জন্য ঘড়ির দিকে তাকাতেই কারোর সাথে ঠাস করে ধাক্কা খায়।
আর দুজনেই নিচে পড়ে যায়। দীপ উঠে দেখতে পায় একটা লাল ড্রেস পরা মেয়ে নিচে বসে কিছু একটা খুঁজছে। দীপ পাশে একটা চশমা পরা মেয়ে থাকতে দেখে চশমাটা ওর হাতে তুলে দেয়। ইউ স্টপ ইট! চোখে দেখো না, নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে? আই এম সরি, আমি সত্যি দেখতে পাইনি। তোমাদের মতো ছেলেদের ভালো করেই চেনা আছে আমার। সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে হয়। আপনি আমাকে ভুল বুঝছেন। হয়েছে, আর বলতে হবে না। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিই, কিন্তু মেয়েটা নিজে নিজে উঠে দাঁড়ায়। এই ইরা কারোর হেল্প নেয় না, বুঝেছ? ক্লাসের টাইম হয়ে গেছে, না হলে ইরা কি জিনিস সেটা ভালোই বুঝতে পারতে। এই বলে বইগুলো কুড়িয়ে চলে যায়। মেয়েটা চলে গেলে দীপ ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মেয়েটা দেখতে যথেষ্ট পরিমাণে সুন্দরী। লাল ড্রেসটা ওর ফর্সা ফেসের সাথে বেশ মানিয়েছে, আর গোল গোল চশমা নিচে নীল রঙের দুটো চোখ ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দীপ এসব না ভেবে প্রিন্সিপালের রুমের দিকে চলে যায়। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? হ্যাঁ এসো। তুমি দীপ? জি হ্যাঁ। তোমার ক্লাস টাইম হয়ে গেছে, তুমি গিয়ে ক্লাসে বসো, পরে তোমার সাথে কথা বলবো। মিস্টার রহমান তোমাদের ক্লাস নেবেন, তুমি ওনার সাথেই চলে যাও। আচ্ছা স্যার, আসি। আসসালামু আলাইকুম। দীপ এসব না ভেবে প্রিন্সিপালের রুমের দিকে চলে যায়। দীপ, তুমি গিয়ে ইরার পাশে বসে পড়ো। এই ক্লাসের বেস্ট স্টুডেন্ট ইরা, ও তোমাকে হেল্প করবে। দীপ বেঞ্চে বসা মেয়েটার দিকে তাকাতেই ওর আত্মা কেঁপে উঠল। এই তো সকালের গুন্ডি মেয়েটাই, এর পাশে বসা যাবে না। দীপ আশেপাশে তাকালো। ইরা ছাড়া অন্য সব বেঞ্চ ফুল ভরা, শুধু ও নিজেই একা বসে আছে। দীপ শুধু মাথা নিচু করে ওর পাশে গিয়ে বসল, কিন্তু বুঝতে পারল ইরা আগুন চোখে তাকিয়ে আছে ওর দিকে। ও ইরার দিকে না তাকিয়ে চুপচাপ স্যারের কথাই মনোযোগ দেয়, আর ইরা পুরো ক্লাস ওর দিকে আগুন চোখে তাকিয়ে কাটিয়ে দেয়। এদিকে ক্লাস শেষে স্যার বেরিয়ে যেতেই ইরা দীপকে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। তুই আমার ক্লাসরুমে কি করছিস? আমার পেছন পেছন এখানেও চলে এসেছিস, তাই না? দীপ যেন বোবা হয়ে গেছে, তার মুখ থেকে কিচ্ছু বেরোচ্ছে না, ভয়ে ঘামতে শুরু করেছে। এদিকে রাগে ইরার মুখ টক লাল হয়ে গেছে, টমেটোর মতো হয়ে গেছে। দীপ কি করবে কিছুই বুঝতে পারছে না। তোমরা ওখানে কি করছো? ইরা চুপচাপ দীপকে ছেড়ে দেয়। সামনে স্যার দাঁড়িয়ে আছে। কখন যে স্যার এসে গেছে দুজনেরই কেউ খেয়াল করেনি। আসলে স্যার, ওর পড়া বুঝতে প্রবলেম হচ্ছিল, তাই পড়াটা বুঝিয়ে দিচ্ছিলাম। সামনে বেশ সাউন্ড, তাই এখানে এসেছি, তাই না বলো? জি স্যার। আচ্ছা যাও, গিয়ে নিজেদের জায়গায় বসো। ওরা গিয়ে নিজেদের স্থানে বসে পড়ে। স্যার লেকচার শুরু করেন। ক্লাস শেষ হলে দীপ সবার আগে বেরিয়ে যায়। গুড্ডিটা যেই পরিমাণের আগেই ওকে হয়তো এবার সত্যি সত্যি মেরে ফেলবে। দীপ বেরিয়ে ক্যাম্পাসের এক কোনায় একটা গাছের নিচে বসে পড়ে। হাই, আমি সাবির। আমি দীপ, নাইস টু মিট ইউ। সেম টু। আর এ হলো রাফিদ, বাপি। হাই গাইস। আচ্ছা, ইরার সাথে তোমার কি হয়েছে? ও তোমার উপর এত ক্ষেপে আছে কেন? দীপ ওদেরকে সব ঘটনা খুলে বলে। ভুল বুঝে ইরা রেগে আছে, এটা দীপ ওদের সাথে শেয়ার করে। তোমার ভাগ্য ভালো যে স্যার ঠিক টাইমে এসেছিল, না হলে যে কি হতো কে জানে। ইরা ভীষণ রাগী টাইপের একটা মেয়ে। ওর বাবাই এই কলেজের প্রিন্সিপাল, ক্লাসের বেস্ট স্টুডেন্ট। কোনো ছেলে তো দূরে থাক, ভালো কোনো মেয়ে ওর সাথে কথা বলে না, তাই কেউ ওর কাছে বসা বা কথা বলার মতো সাহস পায় না। আজ 2 বছর পর ওর পাশে প্রথম কাউকে বসতে দেখলাম। ও ভালো স্টুডেন্ট আর বাবা প্রিন্সিপাল, তাই তো জেদি। আচ্ছা আমি এখন আসছি, কাল দেখা হবে। ওকে বাই। দীপ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাস্তায় রোদের প্রচণ্ড তাপ, ব্যস্ত মানুষগুলো ছুটছে। সবাই আপনজনদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ছুটছে, আবার কেউ কেউ একটু ভালো থাকার জন্য ছুটছে। এভাবে কিছুক্ষণ চলার পর দীপ হসপিটালে পৌঁছে যায়। কি রে, কি করছিস? অধরা একটা ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কি রে, ভাইয়ের উপর রাগ করছিস? না, আমি তোর কেউ না। কি হয় আমি তোর? আমি কারো বোন নই, আমার কেউ নেই। সরি,
এই দেখ, কান ধরছি, ভুল হয়েছে, প্লিজ মাফ করে দে। অধরা ওর ফানি ফেসটা দেখে না হেসে পারল না। ও জোরে হেসে দিল আর বলল, এবার করলাম। আচ্ছা, ভাবিকে নিয়ে আসিস নি? উনি কোথায়? না আমাদের সাথে পরিচয়ও করিয়ে দিবি না? ঠিক তো, মারিয়াকে কেন নিয়ে এলে না? মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে, নিশ্চয়ই বেশ বড় হয়ে গিয়েছে এখন, তাই না? আর আগের চেয়ে অনেক সুন্দরী হয়েছে। তুমি সুস্থ হও, তারপর নিজেই দেখতে পারবে। এখন এসব কথা বাদ দাও। ওষুধ খাওনি কেন? এমনিতেই ভালো লাগছে না। তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও, তাহলে এখানে থাকতে হবে না, খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। আচ্ছা দে। দীপ ওষুধটা মাকে খাইয়ে দিয়ে ডাক্তারের কাছে টাকা জমা দিয়ে চলে যায়। কাল অপারেশনের ডেট দিয়েছে ডাক্তার। দীপের বেশ ভয় হচ্ছে। ও চুপচাপ রাস্তায় হাঁটছে। বাবাকে আল্লাহ কেড়ে নিয়েছেন। মায়ের কিছু হলে দীপ সত্যি ভেঙে পড়বে। এক অজানা আশঙ্কা ওর মনকে গ্রাস করে রেখেছে। গোধূলি বেলায় ল্যাম্পপোস্টের আলোর নিচে একা একা হাঁটছে। দীপ কিছুক্ষণ হাঁটার পর মারিয়াতের বাসায় পৌঁছে গেল। সবাই আঙ্কেল বসে আছেন। দীপ গিয়ে ওনার কাছে বসে পড়ল। আচ্ছা বাবা, হসপিটালের জন্য টাকা জোগাড় করবে কিভাবে? আঙ্কেল, টাকা জোগাড় হয়েছে, কাল অপারেশন, এখন সবকিছু ঠিকমতো হয়ে গেলেই হয়। এরপর একটা বাসা নিয়ে সেখানে উঠবো। এখানেই তো থাকতে পারো, এমনিতেই আমি কাল সকালেই জাপান চলে যাব। শোনো, তোমরা এখানেই থাকবে, ব্যাস, আর কিছু শুনতে চাই না। আর মারিয়ার খেয়াল রেখো, ও এখনো পিচ্ছি রয়ে গেছে, নিজের ভালো বুঝতে পারে না মেয়েটা। তুমি আমাকে কথা দাও ওর খেয়াল রাখবে। আচ্ছা, আমি ওর খেয়াল রাখবো। এখন একটু ফ্রেশ হয়ে নিই, বেশ টায়ার্ড লাগছে। আচ্ছা বাবা, যাও। দীপ দোতলায় রুমে গিয়ে দৌড়টা খোলার সাথে সাথে ওখানে স্থির হয়ে গেল। ও যেন ওখান থেকে নড়তেই পারছে না। হাত পা সব স্থির হয়ে আছে, পুরো শরীরটাই যেন অবশ হয়ে গেছে। মারিয়া ফ্রেশ হয়ে টাওয়াল পরে বেরোই। টাওয়ালটা কিছুটা খুলতেই ওর চোখ যায় দীপের দিকে। মারিয়া একবার দীপের দিকে তাকায়, আরেকবার নিজের দিকে। এরপর একটা চিৎকার দেয়। দীপ ওকে চিৎকার করতে দেখে দৌড়ে এসে মুখটা চেপে ধরে। আপনি পাগল হলেন নাকি? এভাবে কেউ চিৎকার করে? আঙ্কেল কি ভাববে? মারিয়া ওর মুখের দিকে ইশারা করে। দীপ ওকে ছেড়ে দেয় আর মারিয়া ঠাস করে একটা চড় মারে ওর গালে। মেয়েদের রুমে আসার আগে নক করে নিতে হয়, জানিস না? আর তুই কোন সাহসে আমাকে স্পর্শ করেছিস? তোকে সাহায্য করাই আমার ভুল হয়েছে। তুই বেরিয়ে যা আমার রুম থেকে। তুই যদি ভাবিস তোকে আমি স্বামী হিসাবে বেছে নেব, তাহলে সেটা তোর ভুল। নেহালকে ছাড়া আমি অন্য কাউকে আপন করে নিতে পারবো না। যা এখান থেকে। দীপ গালে হাত দিয়ে চোখে পানি তাকিয়ে আছে ওর দিকে। ওর কি অপরাধ ও নিজেও জানে না, শুধু শুধু এতগুলো কথা শুনতে হলো। ও তো ইচ্ছে করে আসেনি। আর বুঝবে বা কি করে যে মারিয়া ড্রেস চেঞ্জ করছে? দীপ চুপচাপ রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। রাতের আকাশের তারারা মিটমিট করে জ্বলছে। দীপ চোখ ভরা পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বাবার কথা খুব মনে পড়ছে ওর। বাবা থাকলে হয়তো আজ ওদের অবস্থা এত খারাপ থাকতো না, এভাবে অপমানিত হতে হতো না। দীপ রোলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেউ ওর কাঁধে হাত রাখে। দীপ পিছনের দিকে তাকিয়ে চমকে ওঠে। আপনি? এত রাতে এখানে কি করছো বাবা? কিছু না, আসলে ঘুম আসছিল না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। কাল মায়ের অপারেশন, তাই অনেক চিন্তা হচ্ছে। ও আচ্ছা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। আমিও চাই মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমাও। এত ভাবলে মাথা ব্যথা করবে অথবা শরীর খারাপ করবে। যাচ্ছি। দীপ রুমের সামনে গিয়ে ভাবছে রুমে ঢুকবে কি না। মারিয়া ওকে দেখলে হয়তো আবার অপমান করবে। ও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজায় নক করে। কারো আসার শব্দ পেয়ে মারিয়া ভিতরে আসতে বলে। ও জানে হয়তো দীপই এসেছে। দীপ ভিতর ঢুকে চুপচাপ রুমে গিয়ে সবাই বসে পড়ে। মারিয়া বিছানায় বসেছিল। সে বিছানা থেকে নেমে দীপের কাছে চলে আসে।
দীপ বসে চুপচাপ ফোন টিপছে। মারিয়া ওর সামনে দাঁড়িয়ে আছে, সেটাও টের পায়নি। দীপ সামনে তাকিয়ে দেখে মারিয়া দাঁড়িয়ে আছে। ও মাথা তুলে ওর দিকে তাকিয়ে আবার মাথাটা নামিয়ে দেয়। কিভাবে যে বলি কথাটা, আসলে তখন মাথাটা ঠিক ছিল না, আর নেহালের ফোন বারবার বিজি বলছে, তাই মেজাজটা বেশ চটে ছিল, আর সব রাগটা ঝাড়লাম ওর উপর। ওর তো দোষও ছিল না, ওই বা কি করে বুঝবে রুমে আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম। এখন কিভাবে সরি বলবো বুঝতে পারছি না। কিছু বলবেন? আসলে আমি দুঃখিত, তখন ইচ্ছা করে মারিনি, মেজাজটা বেশ খারাপ ছিল তাই। সরি। না, আমি কিছু মনে করিনি, আসলে আমারই নক করা উচিত ছিল। সত্যি কিছু মনে করেননি তো? না। ওকে, ফ্রেন্ডস? আচ্ছা, ফ্রেন্ডশিপের একটা রুল আছে কিন্তু। কি? তুমি তুমি করে বলতে হবে, আপনি বলতে পারবো না। আচ্ছা। কফি খাবে? মারিয়া গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে এসে দেখে দীপ রুমে নেই। সে বারান্দায় চলে যায়। দীপ সেখানেই বসেছিল। মারিয়া একটা কাপ দীপকে দেয়, আরেকটা নিজে নিয়ে ওর পাশে বসে পড়ে। বাই দ্য ওয়ে, তুমি তখন কিছু দেখোনি তো? বললে নিশ্চয় আবার থাপ্পড় দেবে। না, তুমি সত্যিই কিছু দেখোনি তো? চানটাকে স্পষ্ট দেখতে তোমার কোনো প্রবলেম হচ্ছে? না, ভালোই তো দেখছি। ও শেট, তার মানে সব দেখে নিয়েছে। হায় আল্লাহ, আমি কত বড় একটা বোকা। ধুর। এরপর দীপ কথাটা কাটানোর জন্য অন্য কথা বলে। মারিয়াও টপিকটা বাদ দেয়। বেশ অনেকক্ষণ রাত পর্যন্ত তারা গল্প করে। দীপ বুঝতেই পারেনি মেয়েটা এত কথা বলতে পারে, তবে দীপ ওর সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারছে না। পূর্ণিমার চাঁদের আলোয় ওর ফর্সা মুখটা বেশ মায়াবী লাগছে। সেই সাইডে চুলগুলো এক সাইডে করে রাখা, সাদা কালো জামা আর প্লাজো সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে মারিয়াকে। পরের দিন দীপ কলেজে যায় না, কারণ আজ মায়ের অপারেশন। সে হসপিটালে যাবার উদ্দেশ্যে রেডি হতে বেরাতে যাবে, তখনই মারিয়া ওর সামনে এসে দাঁড়ায়। আমিও যাব তোমার সাথে। বাট তুমি কি করবে? বাবার কাছ থেকে শুনলাম আন্টির নাকি আজকে অপারেশন, আর আমার শাশুড়ি বলে কথা, যেতে তো হবেই। কি ফান করলাম, চলো যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে। চলো। তারা দুজন হসপিটালে পৌঁছে যায়। আল্লাহর অশেষ রহমতে অপারেশনটাও ভালোভাবে সম্পন্ন হয়। পরের দিন মারিয়া নিচে দাঁড়িয়ে আছে। আজকে ড্রাইভার আসেনি, গাড়ি নিয়ে রিপেয়ারিংয়ের জন্য গেছে। এদিকে কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। দীপও রুমে রেডি হচ্ছে। মারিয়া ড্রাইভারকে ইচ্ছে মতো গালি দিতে শুরু করে। আজ নিশ্চয়ই বেশ লেট হয়ে যাবে, ড্রাইভারটাও আসছে না, শুধু কাজে ফাঁকি দেয়, আর দীপটাও আসছে না। কি যে করি, একা একা যেতে ভয় করছে। কি আর করা, দীপের জন্যই ওয়েট করি। এর মাঝে দীপ বেরিয়ে এসে মারিয়ার সামনে দাঁড়ায়, আর মারিয়া ওকে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো, বেশ লেট হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আরো লেট হবার আগে। তুমি শিওর আমার সাথে যেতে কোনো প্রবলেম হবে না? দীপ এগিয়ে এসে একটা রিক্সা নিয়ে আসে, আর মারিয়া চুপচাপ দীপের পাশে বসে পড়ে। রিক্সা আপন গতিতে চলছে। রাস্তার মানুষ হাঁটছে, শিশুরা ছোটাছুটি করছে, ফেরিওয়ালা তার জিনিসপত্র বেচার চেষ্টা করছে। দীপ ও মারিয়া দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। এদিকে দীপের বসতে বেশ কষ্ট হচ্ছে। হাত পা বারবার মারিয়ার সাথে স্পর্শ করছে, আর ওর অদ্ভুত ফিলিংস হচ্ছে। কোনো মেয়ের সাথে এভাবে রিক্সায় যায়নি। ও যতটা দূরে বসা যায় সেভাবে সরে নিজের হাত পা গুটিয়ে বসে আছে। এদিকে মারিয়া কানে ইয়ারফোন লাগিয়ে চুপচাপ গান শুনছে, আর মাঝে মাঝে গুনগুন করে গাইছে। সমস্যা একটা ঠিক ছিল, বাট আরেকটা এসে হাজির। বাতাসের ঝাপটায় মারিয়ার সব চুল দীপের নাক মুখে এসে পড়েছে,
দীপের বেশ অস্বস্তি লাগছে, কিন্তু মারিয়ার চুলের ঘ্রাণটা বেশ ভালো লাগছে ওর কাছে, একদম পারফিউমের মতো ঘ্রাণ। মারিয়া চুলগুলো কানের পাশে গুজে দিল। দীপ একটু মর্মাহত হলো, ঘ্রাণটা বেশ ভালোই লাগছিল তার কাছে। কলেজে পৌঁছে মারিয়া ও দীপ নেমে যে যার ক্লাসে চলে যায়। আজও সে লেট। রুমে ঢুকেছে, দেখল ইরার পাশের সিটটাই খালি আছে। ও ভিতরে আসার পারমিশন নিয়ে ইরার পাশে গিয়ে বসে পড়ল। ক্লাস চলছে। হঠাৎ স্যার প্রশ্ন করলেন, আচ্ছা, এই প্রশ্নের উত্তর কেউ কি দিতে পারবে? সবাই নিশ্চুপ। উত্তরটা কারো জানা নেই। হঠাৎ ইরা দাঁড়িয়ে বলে উঠল, স্যার, আমার মনে হয় ও পারবে। দীপ চমকে ওর দিকে তাকায়। ইরা হাসছে, দুষ্টুমি হাসি। দীপকে ফাঁসিয়ে দিয়ে বেশ ভালোই লাগছে ওর কাছে। বোঝো বাচ্চু, এই ইরার সাথে টক্কর দেওয়ার ফল। দীপ দাঁড়িয়ে উত্তরটা বলতে শুরু করে। উত্তরটা সে আগে থেকে জানতো, বাট মনে আসছিল না। হঠাৎ উত্তরটা মনে পড়ে যায় আর ও স্যারকে উত্তরটা দিয়ে দেয়। বাউ, ইমপ্রেসিভ। প্লিজ কংগ্রাচুলেট হিম এভরিওয়ান। সবাই ওর জন্য হাতে তালি দিল। ইরা সেটা দেখে বেশ রাগে ফেটে পড়ে। ওর প্ল্যান ব্যর্থ হয়ে দীপকে সবার কাছে পরিচিত করে তুলেছে। রাগে বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়তে ইচ্ছা হচ্ছে ওর। পুরো মুখটা লাল বর্ণ ধারণ করে আছে। ইরা রাগে কটমট করে ওর দিকে তাকায়। ইরার মেজাজটা আরও বিগড়ে গেছে। ও ক্লাসের মাঝেই হেঁটে বেরিয়ে যায়। বইপত্র সব ফেলে চলে যায়। দীপ বুঝতে পারে না এই মেয়েটার এত রাগ কেন। দীপ ক্লাস থেকে বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখে রাকিবের মেসেজ। স্নিগ্ধার কাল বিয়ে, তোকে দাওয়াত দিতে বলেছে। দীপের বুকটা কেঁপে ওঠে। ওর বেশ খারাপ লাগতে শুরু করে। বাট ওর এত খারাপ লাগছে কেন? ও তো স্নিগ্ধাকে ভালোবাসে না। স্নিগ্ধাকে তাহলে সেও কি ভালোবেসে ফেলেছে? না, স্নিগ্ধাকে তো সে ভালোবাসে না। কখনো তেমন নজরে দেখেইনি। সবসময় ফ্রেন্ড হিসেবে দেখেছে। স্নিগ্ধা অনেকবার দীপকে বুঝাতে চেয়েছে, বাট দীপ নিজে এইসব ঝামেলায় জড়াতে চায়নি। দীপ চুপচাপ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। আজ তার হেঁটে হেঁটে যেতে ইচ্ছে হচ্ছে, তাই সে রাস্তায় হাঁটছে। আকাশটা মেঘলা হয়ে আছে, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। এগুলো ভাবতে ভাবতে বৃষ্টিও শুরু হয়ে গেল। দীপের ইচ্ছে হচ্ছে সে বৃষ্টিতে ভিজবে। একটা কবিতা মনে পড়ে গেল। মেঘ জমেছে, আকাশ কাঁপছে, চারিদিকে অন্ধকার। এমন দিনের প্রয়োজন আমার শুধু ভালোবাসার। আয় না তুই, বাইরে আয়। বৃষ্টি তো একাকার, ভিজে ভিজে যাই আমরা দুজন দুজনার। ভালোবাসা বাড়ুক না, আজ হোক নিরাকার। যেদিকে খুশি সেদিকে যাব, না মানি কে কোথাকার। আয় না তুই বাইরে আয়, ভেঙে সকল অহংকার। কবিতার কবির নাম মনে পড়ছে না। যাই হোক, সবাই বৃষ্টির পানিতে না ভিজার জন্য ছোটাছুটি করছে, আর দীপ বৃষ্টিতে ভিজছে। বেশ ভালোই লাগছে। অনেকে বেশ কৌতূহলী চোখ দিয়ে ওকে দেখছে। আসলে নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারলে বেশ শান্তি পায় দীপ। সে কারোর মতো হতে চায় না, সে হবে নিজের মতো। দীপ এভাবে হাঁটতে হাঁটতে মারিয়াদের বাড়িতে পৌঁছে যায়। দীপ বাড়িতে পৌঁছে দেখে মারিয়া সোফায় বসে টিভি দেখছে। দীপকে দেখা মাত্রই ওর দিকে এগিয়ে এলো। এ কি, এভাবে ভিজছো কেন? বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে তাই। ও আচ্ছা, চলো না ছাদে গিয়ে আমরা একসাথে ভিজি। তুমি শিওর? মারিয়া দীপকে নিয়ে ছাদে চলে যায়। দুজনেই ভিজছে। বৃষ্টিটা যেন আরো বেড়ে যায়। মারিয়া ছোট বাচ্চাদের মতো নেচে বেড়াচ্ছে, আর দীপ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানি মারিয়ার চুল বেয়ে নিচের দিকে পড়ছে। তাকে বেশ সুন্দরী লাগছে। মারিয়া যে এত সুন্দরী সেটা দীপ কখনো বুঝতে পারেনি। আজ ঠিকই বুঝতে পারছে। মারিয়ার জামা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। এতে ওকে আরো মোহময়ী লাগছে। দীপের বেশ ইচ্ছা করছে ওকে একটু
ছুঁয়ে দিতে, বাট সে অধিকার দীপের নাই। তাই সে চুপচাপ দাঁড়িয়ে মারিয়ার সৌন্দর্য দেখছে। হঠাৎ কাছে কোথাও বাজ পড়ে। মারিয়া ভয়ে দৌড়ে এসে দীপকে জড়িয়ে ধরে। এদিকে দীপ প্রচণ্ড শকড। হঠাৎ সে যেন জ্ঞানশূন্য হয়ে গেছে। নিজের সাথে আরেকটা বেশ তুলতুলে শরীরের ছোঁয়া সে ভালোই টের পাচ্ছে, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছে না। মারিয়া দীপের বুক থেকে মাথা তুলে ওর চোখে চোখ রেখে তাকালো। দুজনের ঠোঁট কাঁপছে, চোখের ইশারা হাজারো কথা বলছে। দুজনেই দুজনের আরও কাছে চলে আসছে, না চাইতেও। একজনের নিঃশ্বাস আরেকজনের গায়ে পড়ছে। মারিয়া চোখ বন্ধ করে কাঁপতে থাকা ঠোঁটগুলো দীপের দিকে এগিয়ে দিল। হঠাৎ দীপের মনে হলো, কি হচ্ছে এসব? মারিয়া এখন হয়তো ঘোরের মাঝে আছে, কিন্তু হুঁশ এলে দীপকে দায়ী করবে। সে মারিয়াকে নিজের কাছ থেকে ছাড়িয়ে চুপচাপ নিচে চলে যায়। আর মারিয়া হতবুদ্ধির মতো ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এভাবে প্রত্যাখ্যান হয়তো ও আশা করেনি। দীপ নিচে গিয়ে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মারিয়া দাঁড়িয়ে। সেও ভেজা জামা কাপড় খুলে ব্ল্যাক ব্লু কালারের জামা ও প্লাজো পরে আছে, আর মাথায় ওড়না দিয়ে শরীরটা ঢেকে আছে। থ্যাংক ইউ। আমার তখন যে কি হয়েছিল বুঝতে পারিনি। তুমি সত্যি এতটা ভালো ছেলে। তোমার সাথে থাকতে আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, এইসব নিয়ে কথা না বললে হয় না? ওকে ফাইন। ফাইনালি আজ থেকে আমরা আলাদা রুমে ঘুমাতে পারবো। বাবা নেই, কোনো ঝামেলাও হবে না। পুরো বাড়িতে শুধু আমরা দুজন। বেশ ভুতুড়ে পরিবেশ, তাই না? তুমি ভূতে বিশ্বাস করো? না, ওসব ভূতটুত বলতে কিচ্ছু হয় না। সায়েন্সের ভাষায় এটা শুধু ছোট বাচ্চাদের ভয় দেখানোর জন্য একটা রূপকথা। আর আমি মারিয়া ওগুলো মোটেই ভয় পাই না। ইনফ্যাক্ট ভূত আমাকে দেখলে ভয় পেয়ে যাবে। আচ্ছা, একটু কফি খাওয়াতে পারবে? বেশ মাথা ব্যথা করছে। ওয়েট, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এরপর মারিয়া কফি নিয়ে এলে দীপ ওটা খেয়ে শুয়ে পড়ে। চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। দীপ চুপচাপ ঘুমিয়ে গেল। সন্ধ্যের পর দীপের ঘুম ভাঙলে দেখতে পাই এখনো বৃষ্টি পড়ছে। আশ্চর্য, এখন তো বর্ষা মৌসুম না, কিন্তু এত বৃষ্টি কেন পড়ছে? দীপ উঠে মারিয়ার রুমে গিয়ে দেখতে পাই মারিয়া গল্পের বই পড়ছে। তার চোখে একটা চশমা। তাকে সাহিত্যিক লাগছে। আসতে পারি? আচ্ছা, তুমি তো দুপুরে লাঞ্চই করলে না। খেতে ইচ্ছে করছে না, বাদ দাও। আচ্ছা, তোমার নেহালের খবর কি? ইদানিং বেশ বিজি পাচ্ছি ফোন। হয়তো ব্যস্ত আছে। আজ সকাল থেকে ফোন অফ। অনেকবার দিয়েছি, বারবার সুইচড অফ। আচ্ছা বাদ দাও, আমি মাকে একটা কল করে আসি, তারপর দুজনে বসে গল্প করব। ওকে? দীপ গিয়ে মায়ের সাথে কথা বলে নেয়। ও ঠিক করেছে কালকেই তাদেরকে এখানে নিয়ে আসবে। এত বড় বাড়ি মারিয়াদের, নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। দীপ ফোন কেটে ফিরে আসে। এসেই মারিয়াকে প্রশ্ন করে, আচ্ছা, মাকে এখানে আনলে তোমার কোনো প্রবলেম নেই তো? না, বরং আমিও খুশি হব। অধরার মতো একটা ফ্রেন্ডও পাবো, আর আন্টির মতো মাকেও। আচ্ছা চলো, এখন গল্প শুরু করা যাক। দীপ নিজেই বলতে শুরু করলো। মারিয়াকে দেখে মনে হচ্ছে সে বেশ মজা পাচ্ছে গল্পটাই। এভাবে রাত 10টা বেজে গেল। দীপ ও মারিয়া নিচে গিয়ে রাতের খাবার খেয়ে নেয়। আচ্ছা, আমি পাশের রুমে আছি, কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দিও। বৃষ্টিটা ক্রমেই বেড়ে চলেছে। বাইরের কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না। বৃষ্টির দিনে টিনের চালের নিচে শুয়ে থাকতে বেশ ভালোই লাগে। শান্তির একটা ঘুম হয়। বাইরের পরিবেশ ঠান্ডা, তবুও ফ্যান ছেড়ে ক্যাথা গায়ে দিয়ে শুয়ে থাকতে বেশ মজা পাওয়া যায়। দীপ শুয়ে শুয়ে এসব ভাবছিল। এরই মাঝে মারিয়া রুমে এলো। আচ্ছা, আমি এই রুমে ঘুমালে কোনো প্রবলেম হবে? আমার না খুব ভয় পাচ্ছে। কেন?
যদি কোনো ভূত আসে? ভূত বলতে তো কিছুই হয় না, আর তুমি তো এগুলো একেবারে বিশ্বাস করো না, তাই না? ও, খোঁচা দিচ্ছ? আমি গেলাম, বাই। আরে তোমার সাথে ফান করছিলাম, সরি। ওদিকে সরো, আমি শোবো। আর মাঝখানে এই বালিশগুলো থাকবে, ভুলেও এদিকে আসার চেষ্টাও করবে না। ওকে। হঠাৎ কারেন্ট চলে গেল। মারিয়ার বেশ ভয় লাগতে শুরু করলো। তার মনে হচ্ছে খাটের নিচ থেকে কেউ বেরিয়ে এক্ষুনি তার পা ধরে টেনে নিয়ে যাবে। সে বালিশগুলো সরিয়ে দ্বীপের একদম কাছে চলে এলো। তুমি এখানে কেন? আমাকে খাট থেকে ফেলে দেবে নাকি? আমার না খুব ভয় করছে, কারেন্টও নেই। বাবা থাকলে এখন কোনো প্রবলেম হতো না, তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন আর আমি ঘুমিয়ে যেতাম। আচ্ছা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। ক্যান আই টাচ ইউ? বাট শুধু মাথায়, অন্য কোথাও না। দ্বীপ ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর মারিয়া ঘুমিয়ে যায়। ঘুমানোর পর দ্বীপ নিজেও শুয়ে পড়ে। বাইরে এখন বৃষ্টি একটু কমেছে, কারেন্টও এসেছে। দ্বীপ চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। সকালে চোখ খুলতেই দ্বীপের নাকে বেশ মিষ্টি একটা গন্ধ আসে। সে তাকিয়ে দেখে এটা মারিয়ার চুলের গন্ধ, বেশ মিষ্টি একটা গন্ধ। দ্বীপ দেখতে পাই মারিয়া অন্যদিকে ফিরে আছে। আর সে মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার হাত মারিয়ার কোমরে, আরেকটা হাত মারিয়ার মাথা নিচে। দ্বীপ সন্তর্পণে হাত দুটো বের করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মারিয়া উঠে গেছে। গুড মর্নিং। আজকে কলেজ যাবে না? না, আজকে যাব না, তুমি যাও, আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। বাই দ্য ওয়ে, রাতে আমাদের মাঝে কিছু হয়নি তো? কি হবার কথা বলছো? না, কিছু হবার কথা বলছি না, তুমি যাও, আমি ঘুমাই। দ্বীপ রুম থেকে বেরিয়ে এলো। একজন সার্ভেন্ট এসে সকালে নাস্তা রেডি করে দিয়ে গেছে। দ্বীপ সেটা খেয়েই বেরিয়ে পড়ল। কানে ইয়ারফোন গুঁজে ফুল সাউন্ডে গান শুনতে শুনতে হাঁটতে লাগলো। এদিকে উল্টো দিক থেকে যে একটা ট্রাক আসছে সেটা সে লক্ষ্য করছে না। ট্রাক চলছে, বারবার হর্ন দিলেও সে শুনতে পারছে না। রাস্তার একেবারে মাঝ দিয়ে হাঁটছে। হঠাৎ কেউ এসে ওকে পাশে টেনে নেয়। ঠাস করে চড় মারার শব্দটা এখনো মনে হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। দ্বীপ গালে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় কানে ইয়ারফোন দিয়ে হাঁটতে হয় না, এটুকু কমন সেন্সও নেই, স্টুপিড যত সব। দ্বীপ নিশ্চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওর মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। নিজেকে বোবা মনে হচ্ছে। বিশেষ করে মারিয়ার রাগী চোখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস হলো না ওর। তোমার মানি ব্যাগটা ভুলে ফেলে না আসলে আজকে কি হতো? ও গড, আমি ভাবতেও পারছি না, বুদ্ধ কোথাকার। এই নাও মানি ব্যাগ, আর ভুলেও ইয়ারফোন কানে দিয়ে হাঁটবে না, আর ফোনও পকেটে রাখবে, বুঝেছো? দ্বীপ ওর দিকে তাকিয়ে আছে। লাল জামার উপর সাদা সাদা ফোঁটা, সাদা প্লাজো, জর্জেটের সাদা ওড়নায় তাকে বেশ সুন্দর লাগছে। ওকে এত সুন্দরী আর কখনই দেখেনি দ্বীপ। সূর্যের আলোয় ওর মুখটা লাল টলমল করছে। মারিয়ার শাসনটাও বেশ ভালো লাগছে ওর কাছে। ও হা করে মারিয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো, লেট হয়ে যাচ্ছে তো, এখন যাও। দ্বীপ মানিব্যাগটা নিয়ে চুপচাপ হাঁটা শুরু করে, আর মারিয়াও বাসার দিকে ফিরে যায়। ও গড, একটা মানুষ এতটা বুদ্ধ কিভাবে হয়? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভাগ্যিস আমি সময় মতো এসে পড়েছি, না হলে কি যে হতো। কিন্তু চটটা মারা উচিত হয়নি, বেচারার গালটা পুরো লাল হয়ে গেছে। আজ আমাকে বাঁচালো, না হলে খারাপ কিছু হতে পারতো। কিন্তু এত জোরে চরমাটাটা দরকার কি ছিল? গালটা এখনো ঝিমঝিম করছে। যাই হোক, আর হাঁটা যাচ্ছে না, তাই দ্বীপ একটা রিক্সায় উঠে কলেজের উদ্দেশ্যে চলে গেল। ক্যাম্পাসের ভিতরে ঢুকেই দ্বীপ দেখতে পাই
সাবির, বাপ্পি ও রাফিদ বসে বসে আড্ডা দিচ্ছে। দীপও তাদের কাছে চলে গেল। দোস্ত, তোরা কি করছিস? এই তো দোস্ত, আড্ডা দিচ্ছি। তোর কি খবর? এই তো ভালো। ক্লাসে যাবি না? আজকে ফার্স্ট ক্লাস অফ, অনেক টাইম আছে। এখানে আয় তুইও আমাদের সাথে। দীপ ওদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল কিছু ছেলেরা সেখানে বসে মেয়েদের টিজ করছে। চল তো, এদিকে আয়। কেন? ওরা মেয়েদেরকে বাজে বাজে টিজ করছে, ওদের সাথে কথা বলে আসি। পাগল হলি নাকি? ওই যে লাল শার্ট পরা, উনি হলেন সাকিব ভাই। বেশ ক্ষমতা আছে, ঝামেলায় জড়িয়ে লাভ নেই। তোরা দাঁড়া, আমি আসছি। দোস্ত, লাভ কি শুধু শুধু ঝামেলায় জড়িয়ে? ওনাদের কাজ ওনাদের করতে দে, আমরা ওদিকে গিয়ে বসি, চল। আচ্ছা, তোর বোনের সাথে কেউ এমন করলে তবে তোরা এটা বলতে পারতি? কথাটা শুনেই সবার মুখ চুপসে যায়। মাথা নিচু করে ওরা দাঁড়িয়ে থাকে। দীপ একা একাই ওদের কাছে চলে যায়। ভাইয়া, এগুলো কি ঠিক হচ্ছে? ওরা তো আমাদের বোনের মতোই, তাই না? এই তুই কে? যা সর এখান থেকে। ভাইয়া, এগুলো ঠিক না, তাই না? আপনাদের জন্য মেয়েগুলো বেশ ভয় পেয়ে আছে। তোর কি তাতে? তুই কে? ওদের ভাই নাকি? ইউনিভার্সাল ব্রাদার। ভাইয়া, এগুলো ঠিক না। কাউকে ভালো লাগলে সরাসরি কি বলে দেবেন, বাট এভাবে বাজে মন্তব্য করা একদমই ঠিক না, তাই না? তোকে তো আমি। থাক, এখন বাদ দে। ক্যাম্পাসে ঝামেলা করার দরকার নেই, পড়ে দেখা যাবে। সবাই চল, নতুন এসেছি তো তাই আমাদের চিনে না, দেখে নেবো তোকে। ওরা সবাই চলে গেল। দীপও ক্লাসরুমে চলে যায়। তবে আজ এরা বেশ নিশ্চুপ, চুপচাপ বই পড়ছে। দীপ গিয়ে চুপচাপ ওর পাশে বসে পড়ল। এরই মাঝে স্যার ক্লাসে চলে আসলেন। এসেই পড়ার মাঝে প্রশ্ন করলেন, আচ্ছা, তোমরা কি বলতে পারবে বৃত্তকে 360 ডিগ্রিতে প্রথম ভাগ করতে কারা শেখে? সবার কাছেই প্রশ্নটা বেশ অপরিচিত। এরা উঠে বলতে শুরু করে, স্যার, বৃত্তকে প্রথম ভাগ করতে শেখে টাইগ্রিস নদীর তীরে আসুর শহরের বিজ্ঞানীরা। এই কাজটা তারা শুরু করেন খ্রিস্টের জন্মের 600 বছর আগে। এই সভ্যতা আসুরীয় সভ্যতা নামে পরিচিত। ভেরি গুড ইরা, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার। কংগ্রেটস। আচ্ছা, তোমার কাছে এক্সট্রা পেন হবে? আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। বাহ, তাহলে আর কি, বসেই থাকি। ইরা বেশ কিছুক্ষণ পর একটা পেন দীপের দিকে এগিয়ে দেয়। দীপ ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর বিশ্বাসই হচ্ছে না ইরা ওকে সাহায্য করছে। এভাবে তাকিয়ে থাকার তো কিছু নেই, বিপদে পড়েছো তাই হেল্প করেছি। থ্যাঙ্কস। ইরা কিছু না বলে লেখায় মন দেয়। কেন জানি ওর দীপকে সাহায্য করতে ইচ্ছা হলো। বেচারার অসহায় ফেসটা দেখেই ইরার এই ইচ্ছাটা হলো। ক্লাস শেষ হলে দীপ বাসায় রওনা হলো। বাসায় পৌঁছে মাকে আর অধরাকে দেখে দীপ বেশ অবাক হয়। মা, তোমরা এখানে কিভাবে? বৌমা আমাদের নিয়ে এলো। শরীরের অবস্থা কেমন? এই তো বাবা, ভালো। আচ্ছা মা, আমি ফ্রেশ হয়ে আসছি। দীপ মারিয়ার কাছে চলে যায়। তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ উপরে এসো। মারিয়াও দীপের পিছন পিছন উপরে চলে যায়। প্লিজ, মায়ের সামনে আমাদের স্বামী স্ত্রী নাটকটা করতে হবে। মা যেন কোনোভাবেই সত্যিটা জানতে না পারে, তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। আচ্ছা, এটা নিয়ে টেনশন করতে হবে না। তুমি আমাকে এত সাহায্য করছো, আমি এতটুকু তো করতেই পারি। থ্যাংক ইউ সো মাচ। মারিয়ার হঠাৎ করে চোখ গেল দেয়ালে, আর একটা আরশোলা দেখেই আর সে লাফ দিয়ে দীপকে জড়িয়ে ধরল। এদিকে মারিয়া হঠাৎ জড়িয়ে ধরাই দীপের বেশ অদ্ভুত অনুভূতি হতে শুরু করল। দুজনের হার্টবিট বেড়ে গেছে। দীপ মারিয়ার গা থেকে এক অদ্ভুত ঘ্রাণ পাচ্ছে, বেশ মাদকময়ী ঘ্রাণ। ঘ্রাণটা ওকে পাগল করে তুলছে। এছাড়া মারিয়ার নরম শরীর ওকে পাগল করে তুলছে। দুজনেই বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে।
মারিয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর দীপের হাত দুটো মারিয়ার কোমরে। হঠাৎ ওদের চোখ গেল দরজায় কেউ একজন মুখ চেপে হাসছে। বাহ, দরজা খুলেই রোমান্স। দাঁড়া তুই ওখানে, দেখাচ্ছি মজা। না, আমি কিছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। বলেই অধরা দৌড় লাগায়। দীপ রুমে এসে চুপচাপ বসে পড়ে, আর মারিয়া লজ্জায় মাথা নিচু করে সবাই বসে পড়ে। হায় আল্লাহ, ও এখন কি ভাবছে কে জানে, কিন্তু এই তেলা পোকা দেখলে ভীষণ ভয় লাগে, গা গুলি ওঠে কেমন করে। বাট ওকে জড়িয়ে ধরাটা ঠিক হয়নি, ও নিশ্চয়ই বাজে কিছু ভাবছে আমার ব্যাপারে। আসলে আমি সরি, তেলা পোকা দেখে ভয়ে। ইটস ওকে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। বোঝার জন্য ধন্যবাদ, আমি নিচে যাই। এদিকে দীপের বুক এখনো ধুকপুক করছে, ঘোরটা এখনো কাটছেই না। মারিয়ার ছোঁয়া চুলের ঘ্রাণ সব দীপকে অন্য জগতে নিয়ে যায়। ইদানিং ওকে দেখলেই বুক ধুকপুকানি শুরু হয়ে যায়। কেন হয় দীপ জানে না, আর না ভেবে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মারিয়া কি করবে বুঝতে না পেরে দীপের মায়ের রুমে চলে যায়, গিয়ে দরজায় নক করে। আন্টি, আসতে পারি? হ্যাঁ মা, আয়। কি করছেন? বসে আছি, ভালো লাগছে না এভাবে বসে থাকতে থাকতে। আর এক সপ্তাহ পরেই ঠিক হয়ে যাবেন, তখন ভালো লাগবে। এখন রেস্ট নিন। জানিস, তুই আর দীপ যখন পিছিয়ে ছিলি তখনই ঠিক করেছিলাম তোদের বিয়ে দেব, কিন্তু দীপের বাবার মৃত্যুর পর। আন্টি, সবাইকেই মারা যেতে হবে, আপনি মন খারাপ করবেন না। না, মন খারাপ করছে না, আল্লাহ তোদের আবার মিলিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় কিছু আর কি আছে। মারিয়া চুপচাপ বসে থাকে। একটা সম্পর্কের জন্য এত মানুষকে ঠকানো কি ঠিক হচ্ছে? ওর ভেতর থেকে প্রশ্নটা বারবার বেরিয়ে আসছে। এটা ঠিক না ভুল মারিয়া জানে না। এই কি, চুলের কি অবস্থা করে রেখেছিস? একটুও যত্ন নাও না কেন? আসলে তেমন যত্ন নেওয়া হয় না, বাবা অসুস্থ হবার পর অফিস, কলেজ, পড়াশোনা সবকিছুর পর টাইমই পাই না। যা, তেল নিয়ে আয়, আমি চুলে তেল দিয়ে দেবো। সেই সুবাদে তোর সাথে একটু কথাও বলে নেওয়া যাবে, আবার সময়টাও কাটবে। আচ্ছা আন্টি, আমি নিয়ে আসছি, আপনি বসুন। আরে কি আন্টি আন্টি করছিস? আমি তোর মা না, শাশুড়ি মা, বুঝলে? এখন থেকে মা বলে ডাকবে। তুমি আমার কাছে অধরার চেয়েও মোটেও কম না। আচ্ছা, মা বলেই ডাকবো। মারিয়া গিয়ে তেল নিয়ে আসলো। ওর নিজের মাকে দেখেনি। মারিয়ার জন্মের সময় মা মারা গেছে, কিন্তু দীপের মাকে বড্ড আপন বলে মনে হচ্ছে। মারিয়ার বাবা সব সময় ওকে বাবা মা দুজনের ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু একজন পুরুষ কখনো মায়ের ভালোবাসা দিতে পারে না। মারিয়ার আজ মনে হচ্ছে ও নিজের মাকে পেয়ে গেছে, বেশ খুশি লাগছে। মারিয়া তেল নিয়ে এসে দীপের মায়ের কাছে চলে গেল। দীপের মা মারিয়ার চুলে তেল দিতে লাগলেন। মারিয়াকে তারও বেশ ভালো লাগে, বেশ রূপবতী মেয়েটা। তার ছেলের জন্য এইরকম একটা মেয়েকেই খুঁজছিলেন। এদিকে দীপ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখতে পাই ওর মা মারিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছে। মাকেও এতদিন পর এত খুশি হতে দেখল। মায়ের হাসিটা দেখে বেশ ভালো লাগছে, কিন্তু বেশ ভয় লাগছে। মা যেদিন সত্যিটা জানতে পারবে তখন কি হবে? ধাক্কাটা সহ্য করতে পারবে তো? ভাইয়া, এভাবে লুকিয়ে লুকিয়ে আপুকে দেখার কি দরকার? ওর কাছে গেলেই তো পারিস। দাঁড়া, তুই বেশি পেকে গেছিস তাই না? আও ভাইয়া, লাগছে, ছাড় প্লিজ। কেন এখন ছাড়বো কেন? আমাকে ভাতে ফেলার একটা উপায় তো বাদ দিস না তুই। আও, আর করবো না, ভুল হয়ে গেছে, ছাড়, এবার সত্যি লাগছে। মনে থাকে যেন। এরপর সবাই খাবার টেবিলে একত্রে বসে খাওয়া শুরু করলো। সবার সাথে খেতে বেশ ভালো লাগছে মারিয়ার। আগেও সবসময় একা একা খেত, কিন্তু এখন এই মানুষগুলোর সাথে খেতে বেশ ভালো লাগছে। পরদিন সকালে উঠে দীপ কলেজে চলে যায় আর মারিয়া অফিসে।
ক্লাসে গিয়ে দীপ দেখে ইরা একা রুমে বসে আছে, আর কেউ নেই। দীপ গিয়ে ওর পাশে দাঁড়ালো। হ্যাপি বার্থডে ইরা। ইরা বেশ অবাক হয়ে ওর দিকে তাকায়। চশমার আড়ালে চোখ দুটো খানিকটা অবিশ্বাস্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সবুজ একটা জামার উপর বেগুনি ওড়না, চুলগুলো খোলা, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু ইরা যেন নিজের ঘোর কাটিয়ে উঠতে পারছে না। আমার জন্মদিন তুমি কিভাবে জানলে? এই যে ডায়েরিটা তারা। এটা কোথায় পেয়েছো? সেদিন ডেকে ডায়েরিটা ফেলে গিয়েছিলে, আর সেখান থেকে জানতে পেরেছি ডায়েরিটার উপর তো তোমার বার্থডে লেখা। এটা সম্ভবত আন্টি তোমাকে দিয়েছিল। আমি প্রথম পৃষ্ঠা ছাড়া আর পড়িনি। এটা আম্মুই দিয়েছিল আমার 7 বছর বয়সের সময়, কিন্তু তার 2 মাস পরেই। আরে মন খারাপ করছো কেন? আমার সাথে চলো, সারপ্রাইজ আছে অনেক। ইরা অবাক হচ্ছে, এই প্রথম কোনো ছেলে তার হাত ধরেছে। অন্য টাইম হলে মেরে অবস্থাটা 12টা বাজিয়ে দিত, কিন্তু দীপ ওকে এতটাই চমকে দিয়েছে যে ইরা চাইলেও কিছু বলতে পারছে না বা বাধা দিতেও পারছে না। সে চুপচাপ দীপের সাথে চলল আর অবাক চোখে দীপের দিকে তাকিয়ে থাকলো। এই চোখ বন্ধ করো। কিন্তু কেন? সেটা পরেই দেখতে পাবে। আরে আমি কিছু দেখতে পারছি না তো। ওয়েট এ মোমেন্ট। ওকে। সারপ্রাইজ। ইরা চোখ খুলতেই দেখতে পারল সে হলরুমের দরজার সামনে দাঁড়ানো। ভেতরে তার বাবা আর ক্লাসের সবাই আছে। বড় একটা ব্যানারে লেখা হয়েছে হ্যাপি বার্থডে ইরা। ইরা যেন বাকশূন্য হয়ে গেছে, আর মাথায় কিছুই ঢুকছে না। দীপ ওর হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। হ্যাপি বার্থডে মামনি। থ্যাংক ইউ বাবা। থ্যাঙ্কস দীপকে বল, ওই সব কিছুর আয়োজন করেছে। ইরা দীপের দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতা সূচক মিষ্টি হাসি দিল। এরপর একে একে ক্লাসের সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। এবার কেক কাটার পালা। বেশ বড় একটা কেক ওর সামনে আনা হলো। কেকটাতে হ্যাপি বার্থডে ডিয়ার ইরা লেখা আছে। ইরা কেক কাটা শুরু করলো আর সবাই একত্রে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইরা, হ্যাপি বার্থডে টু ইউ। ইরা কেক বাবাকে খাইয়ে দিল। এরপর বাবাও ওকে কেক খাইয়ে দিল। দীপ ইরার মুখের সামনে কেক ধরল। ইরা খাওয়ার আগেই সেটা ইরার পুরো ফেসে লাগিয়ে দিল। এদিকে ইরাও একটা পিস নিয়ে দীপের গালে লাগিয়ে দিল। সবাই হাসছে, কিন্তু অনুষ্ঠানে একজনের মন বসছে না, সেটা ইরার। ও বারবার দীপকে নিয়ে ভাবছে, কেন ও এত কিছু করলো আমার জন্য? আমি তো ওর কেউ হই না। ওর সাথে কত বাজে বিহেভ করেছি, আর ও কিনা আমার জন্য এত কিছু করলো। মা মারা যাবার পর এই প্রথম এভাবে আমার জন্মদিন পালন করলো কেউ। তবে আমি কি ভুল ভেবেছি ওকে? ইরা কিছুই বুঝতে পারছে না, ওর সব এলোমেলো হয়ে যাচ্ছে। ইরা, এটা তোমার বার্থডে গিফট। কি আছে এতে? খুলে দেখো না। ইরা দেখতে পায় একটা ফটো অ্যালবাম। ইরার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব ছবি সাজানো হয়েছে এখানে। ইরা ছবিগুলো দেখে বেশ অবাক হয়। ওর যে এতগুলো ছবি আছে সেটাও নিজেই জানে না। ও দীপের দিকে মায়াবী দৃষ্টিতে তাকায়। কেমন লাগলো আমার সারপ্রাইজ? সত্যি বেস্ট বার্থডে গিফট। কিন্তু এগুলো কই পেলে? আঙ্কেলের কাছ থেকে জোগাড় করেছি। ও আচ্ছা, আমি ওদের কাছ থেকে আসছি। ওকে। দীপ চলে গেলে ইরা ওর দিকে তাকিয়ে থাকে। আজকে এই মানুষটাকে বড্ড আপন লাগছে ওর কাছে। হঠাৎ চলার পথে কিছু মানুষকে বেশ ভালো লেগে যায়। ইরার সেই রকম অবস্থা। ও আবার দীপের দিকে তাকালো। সবার সাথে বেশ দুষ্টুমি করছে। কালো শার্টটাতে বেশ ভালো মানিয়েছে ওকে। ও দীপের দুষ্টুমিগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। রাত প্রায় 10টা। ইরা নিজের রুমে বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। তার সামনে বই খোলা, কিন্তু পড়ায় মন নেই। তার মাথায় আজকে সারাদিনের কথাগুলো ঘুরছে। আচ্ছা, ও এত ভালো কেন? সাথে কত খারাপ বিহেভ করলাম, আর ও আমার জন্য এত কিছু করলো। ক্লাসের কেউ আমার সাথে কথা বলতো না, আর ওর জন্য সবাই আমাকে শুভেচ্ছা জানালো। মা মারা যাবার পর এই প্রথম এত ভালোভাবে কেউ বার্থডে উইশ করলো। আমার ওর সাথে খারাপ বিহেভ করা উচিত হয়নি। ও শিট, ইরা তুই কত বড় একটা গাধি। ও তোর জন্য এত কিছু করলো, আর তুই ওকে একটা থ্যাঙ্কসও দিলি না। তুই সত্যি একটা পেতনি। আচ্ছা, ওকে কি একটা ফোন দিব? থাক, এত রাতে ফোন দেওয়ার দরকার নেই। কালো কলেজে এলেই তখন বলা যাবে। এখন কিছু খেতে হবে, সন্ধ্যা থেকে না খেয়ে আছি, আর মাথায় কি সব চিন্তা ভাবনা চলছে।
এদিকে দীপদের খাওয়া আগেই শেষ, যে যার রুমে চলে গেছে। দীপ ও মারিয়া এক রুমেই আছে, না হলে মা অথবা অধরা সন্দেহ করতে পারে। তাই সারাদিন অফিস করে মারিয়া বেশ ক্লান্ত, সে একটা লম্বা শাওয়ার নিচ্ছে। দীপ খাটের সাথে হেলান দিয়ে রুমে বসে একটা বই পড়ছে, কিন্তু মারিয়ার ফোনটা বারবার ওর মনোযোগ নষ্ট করছে। দীপ ফোনটা হাতে নিয়ে দেখলো নিহাল কল দিয়েছে। ও চুপচাপ আবার ফোনটা রেখে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। মারিয়া গোসল করে একটা সাদা জামা আর নীল প্লাজো আর নীল ওড়না পরে বের হয়। মাথা দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে। সে ড্রিঙ্কস টেবিলের সামনে গিয়ে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। এদিকে দীপ আর চোখে মারিয়াকে দেখছে, বেশ মনোমুগ্ধকর লাগছে ওকে দেখে। চুলের পানিতে জামার পিছন দিক দিয়ে কিছুটা ভিজে গেছে। দীপ যেন চোখ ফেরাতেই পারছে না, বেশ সুন্দর লাগছে ওকে দেখে। বিশেষ করে ঘন চুলগুলো আরো ভালো লাগছে। কি দেখছো অমন করে? কই কিছু না তো, আমি তো পড়ছি। ও, আমার মনে হয়েছিল তুমি আমাকে দেখছো। যাক, বাদ দাও। ও বাই দ্য ওয়ে, নেহাল ফোন দিয়েছিল। ও শিট, ওর ফোনের কথা তো ভুলেই গেছিলাম। আজ প্রায় 1 সপ্তাহ ধরে কথা হচ্ছে না। আমাকে ছাড়া ভালোই আছে, আর ফোন দিলে অল টাইম ব্যস্ত দেখায়। ও হয়তো বেশি ব্যস্ত। থাকুক ওর ব্যস্ততা নিয়ে। আচ্ছা, তুমি কি বই পড়ছো? একজন মায়াবতী। ও গড, আমি তো বলতেই ভুলে গেছিলাম। কাল আমরা ময়মনসিংহ যাচ্ছি। 1 সপ্তাহ পর আমার একটা কাজিনের বিয়ে, তাই আমরা বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো তুমি যাও, আমি কি করব? আরে বাবা বলেছে তোমাকে নিয়ে যেতে, আর আমি একা যেতে পারবো না, তাই তোমাকে যেতে হবে। আমি বাবাকে কখনো মিথ্যা বলতে পারি না। আচ্ছা, একবার না হয় মিথ্যা বলেছি, বাট আর বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা কি? কিভাবে যেতে সুবিধা হবে? আমরা ট্রেনে যাব। কাল রাত 10টায় ট্রেন ছাড়বে। ও হ্যাঁ, কালকে কলেজে যাবার দরকার নেই, আমার সাথে একটু শপিং এ যাবে। বেশ রাত হয়ে গেছে, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি খাটে ঘুমাও। তুমি চাইলে খাটেও শুতে পারো, মাঝখানে বালিশ দিয়ে। থাক, শয়তানের কুমন্ত্রণে পড়ে খারাপ কিছু হতে পারে। আমি সোফায় ঘুমাই, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। ওকে, অ্যাজ ইউ উইশ। গুড নাইট টু ইউ। পরের দিন মারিয়া শপিংয়ে যাবার জন্য নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভার বেটা এখনো আসছে না। মারিয়া ড্রাইভিং জানে, কিন্তু অল্প, বড় রোডে চালানোর অভিজ্ঞতা নেই। দীপ রেডি হয়ে বেরিয়ে এলো। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ড্রাইভার আসছে না। ও আচ্ছা, চাবি কই? এই তো, কিন্তু তুমি চাবি দিয়ে কি করবে? বসো, তারপর দেখাচ্ছি। মারিয়া অবাক হয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে, আর দীপ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করে। এদিকে মারিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। তুমি গাড়ি চালাতে পারো? আগে বলনি তো। এটা অনেক আগে শিখেছিলাম। আচ্ছা, কোন দিকে যাব? সামনে গিয়ে একটা পানের দোকানের পাশে মোড় আছে, সেখান থেকে ডানে, তারপর আরেকটা জুতার দোকানের মোড় আসবে, সেখান থেকে বামে, তারপর একটা মেন রোড ধরে সোজা গিয়ে ডানে, এরপর একটু সামনে গেলেই শপিং মল। ডেসক্রিপশনটা একটু বেশি ছোট হয়ে গেল না? তুমি জানতে চাইলে তাই বললাম। হয়েছে, অনেক হেল্প করেছো, ধন্যবাদ। কিছুক্ষণ পর তারা শপিং মলে পৌঁছে গেল। মারিয়া নানা ড্রেস চুজ করছে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। সে বেশ কনফিউজড হয়ে আছে। উফ, কিছুই পছন্দ হচ্ছে না। তুমি প্লিজ আমার জন্য কিছু ড্রেস সিলেক্ট করে দাও। বাট তোমার সেগুলো ভালো নাও লাগতে পারে। তুমি চুজ করো, বাকিটা আমি দেখব। আচ্ছা, গায়ে হলুদের জন্য কি পরবে? কেন, 3 পিস? বিয়েতে সবাই শাড়ি পরবে, সুতরাং তুমিও শাড়ি পরবে। দাঁড়াও, তোমার জন্য একটা শাড়ি চুজ করি। বাট আমি তো শাড়ি পরতে জানি না। বিয়ে বাড়িতে অনেকে থাকবে, তাদের কারো কাছ থেকে পরে নেবে। আচ্ছা, তুমি সিলেক্ট করো, আমি একটু আসছি। ওকে। দীপ শাড়ি বের করতে বলে। অনেকগুলো শাড়ি বের করলো, কিন্তু দীপের একটা শাড়ি বেশ ভালো লেগে যায়। জর্জেটের হলুদ শাড়ির উপর সুন্দর পুঁথির কাজ করা, বেশ ভালো লাগছে দেখতে। মারিয়াকে বেশ মানাবে শাড়িটায়, হলুদ শাড়ি।
কালো ব্লাউজ, খোলা চুল, হাতে চুড়ি, কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। দীপ ওকে এভাবেই কল্পনা করছে। কল্পনাতে বেশ মিষ্টি লাগছে ওকে দেখতে। দীপ শাড়িটা প্যাক করে দিতে বলে, সাথে আরও অনেকগুলো শাড়ি কিনে নেয় ওর জন্য। এরই মাঝে মারিয়া এসে হাজির, তার হাতেও বেশ কিছু শপিং ব্যাগ। হয়েছে? কিন্তু জুয়েলারি কেনা বাকি। আচ্ছা চলো। দাঁড়াও, আমি বিলটা দিয়ে দিই। না, আমি দিয়ে দিয়েছি, তুমি চলো। কিন্তু কেন? জানি না, এখন চলো। ওকে। এদিকে ইরার মন বেশ খারাপ। দীপ আজকে আসেনি, একা একা ভালো লাগছে না ওর। ওর চোখ দীপকে খুঁজে চলেছে, কিন্তু দীপ তো আসেনি। ক্লাসেও মন বসছে না। ইরা কি করবে কিছুই বুঝতে পারছে না, কিছুই ভালো লাগছে না ওর। আচ্ছা, আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? এদিকে মারিয়ার শপিং শেষ। গাড়ির কাছে যেতেই মারিয়া দীপের কাছে একটা প্যাকেট এগিয়ে দেয়। এই নাও, এগুলো তোমার জন্য। এতে কি আছে? কিছু শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতো আর জ্যাকেট। শুনলাম ওদিকে বেশ শীত পড়েছে। এত কিছু কেনার কি দরকার ছিল? আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমি কিনতেই পারি। মা আর অধরার জন্য কিনেছি, আর নিজের জন্য তো আছেই। দীপ হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটার মন ভীষণ ফ্রেশ। আম্মু আর অধরার কথাও ভেবেছে, তাই দীপ অবাক হয়। আজকে সারাদিন দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছো নাকি? চলো। ও চলো। এরপর গাড়িতে বসে দীপ ও মারিয়া বাড়িতে গিয়ে পৌঁছায়। বাসায় গিয়ে মারিয়া অধরাকে ও দীপের মাকে তাদের জন্য কেনা জিনিসগুলো দিয়ে রুমে চলে যায়। দীপের মায়ের জন্য দুটো শাড়ি আর অধরার জন্য কিছু ডিজাইনার ড্রেস কিনেছে। জামা কাপড়গুলো দুজনারই পছন্দ হয়েছে। এদিকে দীপ রুমে গিয়ে অবাক। মারিয়া ওর জন্য 4টা শার্ট, 4টা প্যান্ট, 2 জোড়া জুতো, 2টো পাঞ্জাবি আর একটা জিন্সের জ্যাকেট, একটা লেদারের জ্যাকেট আর একটা হুডি কিনেছে। দীপ ভাবছে মারিয়া পাগল হয়নি তো, পুরো শপিং মলটাই উঠিয়ে এনেছে মনে হচ্ছে। এদিকে দীপ মারিয়ার জন্য 5টা শাড়ি কিনেছে। একটা হলুদ, একটা লাল, একটা সাদা, একটা বেগুনি আর একটা গোলাপি। সবগুলো শাড়ি বেশ সুন্দর, সবগুলোতে সুন্দর কারুকাজ করা। মারিয়ারও বেশ ভালো লেগেছে শাড়িগুলো। সে নিজের জন্যও অনেক কিছু কিনেছে। মারিয়া প্যাকিং করতে বসলো। নিজের সবগুলো প্যাকিং শেষ করে দীপের কাছে চলে গেল। দীপ রুমে নেই, জামা কাপড়গুলো বিছানার উপর রাখা আছে। মারিয়া কিছু একটা ভেবে দীপের জামা কাপড়ও প্যাকিং করে দিল। আরে তুমি এখানে? তোমাকেই খুঁজতে এলাম। ও কেন? এই নাও টিকিট, আমার কাছে রাখলে হারিয়ে যাবে। তোমার কাছেই রাখো, আর রাত 8টায় আমরা বের হব। ও সেট, আমি তো প্যাকিং কথা ভুলে গেছি। আমি করে দিয়েছি। ও থ্যাঙ্কস লট। ওয়েলকাম। রাত 8টা। দীপ ও মারিয়া বের হবার প্রস্তুতি নিচ্ছে। দুজনেই দীপের মায়ের কাছে চলে গেল। আম্মু যাচ্ছি, দোয়া করো। সাবধানে যাস বাবা, আর ওর খেয়াল রাখিস। তোমরা সাবধানে থেকো, আর কিছু দরকার হলে আমাকে ফোন করো। আচ্ছা বাবা। কিরে পেতনি, সাবধানে থাকিস। ভাইয়া, আমি মোটেও পেতনি নয় কিন্তু। শাওড়া গাছের পেতনি। আবার কিরে, তোরা কি শুরু করলি? আর আম্মু, তুই সাবধানে থাকিস, দীপের সাথেই থাকবি, আর তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। আচ্ছা আম্মু, তুমিও সাবধানে থেকো। আচ্ছা যা, তোরা ড্রাইভার এসে গেছে। আম্মু চলি। এরপর তারা গাড়িতে উঠে বসে পড়ে। 1 ঘন্টার মাঝেই তারা স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে গিয়ে উভয়ই অবাক, একটা মানুষও নেই স্টেশনে। এদিকে বেশ ঠান্ডাও লাগছে। দীপ ও মারিয়া উভয়ে তাদের জ্যাকেট বের করে পরে নিল। আচ্ছা, আমি দোকান থেকে খাবার নিয়ে আসছি, তুমি এখানে বসো। আচ্ছা, বেশি দূরে যাবে না কিন্তু। দীপ খাবার নিয়ে ফিরে আসতে দেখলো মারিয়ার ওপাশে বসে কতগুলো ছেলে নানা বাজে মন্তব্য করছে, আর মারিয়া বসে বসে ফুপিয়ে কাঁদছে। চলো এখান থেকে। হ্যাঁ, নিয়ে যা। এখানে থাকলে মামনির রূপের আগুনে আমরা পাগল হয়ে কিছু করে বসবো। মারিয়ার কান্নাটা আরও বেড়ে গেছে। দীপ নিজেকে শান্ত রাখতে পারল না। সোজা গিয়ে ছেলেটার বুক বরাবর একটা লাথি দিল। এতে ছেলেটা ছিটকে পড়ল। অন্যরা দীপকে মারতে এলে দীপ এলোপাথাড়ি মারতে শুরু করে। মার খেয়ে সবাই ছুট লাগায়। এর মাঝে ট্রেনও এসে পড়ে।
দীপ মারিয়ার হাত ধরে টেনে নিয়ে ট্রেনে তাদের কামরা খুঁজে বসে পড়ে। কামরাতে দীপ ও মারিয়া বসে আছে। মারিয়া টাইম দেখতে হাতটা উঁচু করতেই চমকে উঠে সে। হাতে অনেকটা রক্ত লেগে আছে। ও নিজের হাত ভালোভাবে দেখলো, না কোথাও তো কাটেনি, তাহলে রক্ত? হঠাৎ ওর চোখ গেল দীপের হাতের দিকে। হাতের তালু বেশ খানিকটা কাটা আর গভীর ক্ষত। রাগে আগুন হয়ে দীপ নিজের ব্যথায় অনুভব করতে পারছে না। এ কি, তোমার হাত তো কেটে গেছে। হাতের দিকে তাকিয়ে দেখে সত্যি অনেকটা কেটে গেছে। ওদের একজনের কাছে চাকু ছিল, ধস্তাধস্তিতে হয়তো কেটে গেছে। দাঁড়াও, আমি এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। ট্রেনে ব্যান্ডেজ পাবে কোথায়? এগুলো আমার কাছে থাকে অল টাইম। দেখি, হাতটা দাও। দীপ হাত এগিয়ে দিল, কিন্তু যে জীবাণুনাশক হেক্সিসোল দিল, দীপ চিৎকার করে উঠল। মনে হচ্ছে কেউ হাতটা কেটে আলাদা করে দিয়েছে। মারিয়া এরপর দীপের হাতে ব্যান্ডেজ করে দিল। হাতটা প্রচণ্ড জ্বলছে। দীপ নিজের ফোন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। ও শেট, ফোনটাই তো স্টেশনে ফেলে এসেছি। এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে, ফিরে যাওয়া সম্ভব নয়। কি হলো, কোনো প্রবলেম? ফোনটা ভুলে স্টেশনে ফেলে এসেছি। ও, এখন তো ফিরে যাওয়া সম্ভব নয়। ট্রেন থেকে নেমে তখন কিনে নিও। তাই করতে হবে। আচ্ছা, খাবার খেয়ে নেওয়া যাক, বেশ খিদে পেয়েছে। মারিয়া প্যাকেট নিয়ে খেতে লাগলো। দীপ চুপচাপ নিজের প্যাকেটের দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে কোনোভাবেই খেতে পারবে না। এদিকে বেশ ব্যথা লাগছে। এদিকে মারিয়ার মনে পড়ল দীপের তো হাত কাটা, ও খেতে পারবে না। ওর নিজের জন্যই তো হলো। মারিয়া খাবার নিয়ে দীপের মুখের সামনে ধরলো। দেখি, হাঁ করো। দীপ অবাক করা দৃষ্টিতে ওর দিকে তাকালো। ও বেশ অবাক হয়েছে। কি হলো, খাও, হাত ব্যথা করছে কিন্তু। দীপ খেয়ে নিল। মারিয়া নিজেও খাচ্ছে, দীপকেও খাইয়ে দিচ্ছে। বেশ ভালো লাগছে ওর কাছে। এদিকে দীপ ওর দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছে না। হার্টবিট বারবার বেড়ে যাচ্ছে। মারিয়াকে বেশ সুন্দরী লাগছে ওর কাছে। এভাবে সারা জীবন খাইয়ে দিলে কি কোনো ক্ষতি হতো? কি দেখছো এমন করে? কই কিছু না তো। আচ্ছা, ট্রেন কাল সকালের আগে পৌঁছাতে পারবে না। চলো কিছুক্ষণ গল্প করি। ওকে। আচ্ছা, তুমি কাউকে কখনো ভালোবেসেছো? আসলে আমি জানি না, তেমন অনুভূতি কারোর ক্ষেত্রে হয়নি। ও আচ্ছা, তোমার চোখ বন্ধ করো তো। কার চেহারা দেখতে পাও আমাকে বলো। দীপ চোখ অফ করলো, কিন্তু কারো চেহারা চোখের সামনে আসছিল না। হঠাৎ করে ও মারিয়াকে দেখতে পায়। লাল শাড়ি, সাথে ম্যাচিং লাল ব্লাউজ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে দুল, হাতে কাচের চুড়ি পরে হাসি মুখে দৌড়াচ্ছে। আর দীপ ওর পিছনে ছুটছে। দীপ যেই ওকে ছুতে যাবে অমনি মিলিয়ে গেল। আর দীপ ধরফর করে চোখ খুলল। কি হলো, কার চেহারা দেখতে পেলে? না, কারো না, বাদ দাও। ওহো, সিক্রেট, তাই বলা যাবে না। গুড। না, তেমন কিছু না। বলতে হবে না। আচ্ছা, তুমি কিছু আস্ক করবে? ও হ্যাঁ, নেহালের সাথে তোমার পরিচয় হয় কিভাবে? ওর সাথে আমার পরিচয় ফেসবুকে। কখনো সামনাসামনি দেখোনি ওকে? না, 1 বছর পর ও দেশে ফিরে আসলে আমরা বিয়ে করে নেব। এই নাটকটারও অবসান হবে। বাট দেখা মতে তুমি সেরা একটা ছেলে। নেহালের সাথে রিলেশনে না থাকলে এতদিনে তোমার প্রেমে পড়ে যেতাম। দীপ মুগ্ধ হয়ে ওর হাসি দেখছে। মেয়েটার হাসিতে হয়তো জাদু আছে। বারবার দেখতে ইচ্ছে করে। কি মিষ্টি মনোমুগ্ধকর হাসি। আচ্ছা, তুমি সেই শর্তের টাকা দিয়ে কি করেছো জানতে পারি? মায়ের অপারেশনের জন্য খরচ করেছি। তার মানে আন্টির অপারেশনের জন্য টাকা জোগাড় করতে তুমি শর্তে রাজি হয়েছো? হাউ, কিভাবে আন্টির জন্য এত বড় একটা বাজি ধরতে পারলে? আর আমি তোমাকে কত কিছু বলেছি। ছি, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। ডোন্ট বি সরি, যা হবার হয়ে গেছে। এখন তোমাকে আর নেহালকে মিলিয়ে দিতে পারলে আমার ওয়াদা পূরণ হবে। রিয়েলি, ইউ আর গ্রেট। ওহ, বাই দ্য ওয়ে, ওকে জানানো হয়নি যে আমি বিয়েতে যাচ্ছি। একটা কল করে দেখি। মারিয়া ফোন হাতে নিয়ে কল দিল, কিন্তু বিজি দেখাচ্ছে।
এভাবে সে 20টা কল দিল, এখনও বিজি। রাগে ফোনটা আছাড় দিতে ইচ্ছে করছে। মারিয়া রাগে গজগজ করতে করতে ট্রেনের সাথে হেলান দিয়ে চোখ অফ করে বসে রইল। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, মারিয়ার কোনো খোঁজ নেই। দীপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বেশ ঠান্ডা পড়ছে। দ্বীপেরও বেশ ঠান্ডা লাগছে, আবার ভালোও লাগছে রাতের আকাশের তারা দেখতে। অনেকের রাত অনেকভাবে কাটছে। কেউ হয়তো জেগে আছে প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য, আবার কেউ বা বিচ্ছেদের ব্যথা নিয়ে ঘুমানোর ট্রাই করছে, আবার কেউ কেউ ওদের মতো তারা দেখতে বিজি। হঠাৎ দীপ নিজের বাম বাহুতে চাপ অনুভব করে। সে ফিরে তাকায়। মারিয়া ঘুমে ওর হাতের ওপর টলে পড়েছে আর ঠান্ডায় কাঁপছে। দীপ জানালাটা বন্ধ করে দেয়। মারিয়া ওকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ও যেন দ্বীপের ভেতর আশ্রয় চাইছে। দীপ ব্যাগ থেকে একটা চাদর বের করে মারিয়ার গায়ে দিয়ে দেয়। এতে কাজ হয়েছে। মারিয়ার কাঁপাকাঁপি কিছুটা বন্ধ হয়েছে। ও আরও শক্ত করে জড়িয়ে ধরেছে দীপকে। এদিকে দীপ মারিয়ার মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় বেশ সুন্দর লাগছে ওকে, কিন্তু একগুচ্ছ চুল ওর ফেসটাকে আড়াল করে রেখেছে। দীপ কিছু একটা ভেবে ওর চুলগুলো কানের পাশে গুজে দিল। এরপর ও নিজেও মারিয়াকে 1 হাত দিয়ে জড়িয়ে ধরল, যাতে ও পড়ে না যায়। এরপর এভাবে বসে থাকতে থাকতে দীপেরও চোখ লেগে যায়। এদিকে সকালে চিৎকার চেঁচামেচিতে মারিয়ার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে বুঝতে পারে ট্রেন পৌঁছে গেছে। এরপর নিজের দিকে তাকিয়ে অবাক হয়। 2 হাত দিয়ে দীপকে জড়িয়ে ধরে আছে। দীপ নিজেও ওকে জড়িয়ে ধরে আছে। মারিয়া এমন পরিস্থিতিতে বেশ লজ্জা পেয়ে যায়। সে চুপচাপ নিজেকে ছাড়িয়ে নিয়ে দীপকে ডেকে তোলে। এই চলো, এসে গেছি, যেতে হবে, চাচা গাড়ি পাঠিয়েছে। আর একটু ঘুমায় না প্লিজ। কি? ট্রেনে ঘুমাতে ইচ্ছা করছে? উফ, ওঠো তো। উফ, তাড়াতাড়ি চলো। দীপ ব্যাগ কাঁধে নিয়ে ট্রেন থেকে বেরিয়ে এলো। স্টেশনের বাইরেই ওদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। দুজনেই গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করে। সকালের ঠান্ডা ফুরফুরে হাওয়া কিন্তু বেশ গরম লাগছে। দীপ নিজের জ্যাকেট খুলে নিল। এখন ভালো লাগছে। এভাবে প্রায় 1 ঘন্টা জার্নির পর তারা মারিয়ার চাচাদের বাড়িতে পৌঁছে যায়। মারিয়া আসতেই সবাই ওকে ঘিরে ভেতরে নিয়ে গেল। দীপ বোকার মতো একা একা দাঁড়িয়ে আছে। ওকে যেন কেউ লক্ষ্যই করেনি। চলুন আপনাকে রুম দেখিয়ে দিই। দীপ ওর কথায় সায় দিল। অন্তত একটা মানুষ ওর কথা ভেবেছে। দীপ মেয়েটার পিছনে পিছনে রুমে চলে যায়। রুমে গিয়ে ব্যাগটা বিছানায় রেখেই সোজা শুয়ে ঘুমিয়ে গেল। আরে আজব মানুষ তো, জুতো পরেই ঘুমিয়ে পড়েছে। এখন কি করি? এভাবে থাকলে তো ঘুমোতেও পারবে না। কি করি? বাই দ্য ওয়ে, আমার দরকার কি? উনি তো আমার কিছু হন না, বাট উনি তো গেস্ট। যাই হোক, এতটা তো হেল্প করতেই পারি। এরপর নিশি এগিয়ে এসে দীপের জুতো খুলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে প্রায় 12টা বাজে দীপের ঘুম ভেঙে যায়। সে কোনো মতে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু এখানের কাউকে সে চেনে না। কাউকে দেখাও যাচ্ছে না। হাতটাও বেশ যন্ত্রণা করছে। দীপ সিঁড়ি বেয়ে চুপচাপ ছাদে চলে যায়। ছাদে গিয়ে দীপ অবাক। অনেকগুলো মেয়ের সাথে মারিয়া বসে আছে। দীপ ওদের দেখে নিচে চলে আসতে যাচ্ছিল, তখনই মারিয়া ওকে ডাক দেয়। দীপ, এই দীপ, এদিকে এসো, আলাপ করিয়ে দিই। এ হলো দীপ, আমার ফুফাতো ভাই। আর এরা সব আমার কাজিন। ও ইশি, ও তৃষা, আর এ হলো নিশি, আর ও সমু। নিশি মেয়েটাকে দীপ আগেও দেখেছে। ওই দীপকে রুমে নিয়ে গেছিল। মারিয়া, একটু এদিকে আসবে? হ্যাঁ, তোরা কথা বল, আমি আসছি। আমার বেশ খিদে পেয়েছে। ও শিট, আমি তো ভুলে গেছিলাম। নিচে গিয়ে কাউকে চাইলেই খাবার দিয়ে দেবে। বাট ও, তোমার হাতের ব্যথার কথা ভুলে গেছিলাম। তুমি রুমে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে। বাই দ্য ওয়ে, তোমাকে ফুফাতো ভাই বলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। না হলে পরে ঝামেলা হবে। নেহালকে নিয়ে এদিকে আসতে পারবো না। আই থিঙ্ক তুমি বুঝেছো। বুঝতে পেরেছি। আমি রুমে যাচ্ছি, তুমি আসো। দীপ রুমে গিয়ে বসে পড়ে আর মারিয়া খাবার নিয়ে এসে ওকে খাইয়ে দেয়। বেশ ভালো লাগছে মারিয়ার হাতে খেতে।
এদিকে দুপুরে সবাই প্ল্যান করলো নদীতে গোসল করতে যাবে। মারিয়া দ্বীপকেও নিয়ে যেতে চাইলো, কেউ তাতে কোনো আপত্তি জানালো না। এভাবে সবাই মিলে পৌঁছে গেল নদীর পাড়ে। 5 জন মেয়ে আর দ্বীপ একা। বেশ অস্বস্তি লাগছে। ওরা গিয়েই পানিতে নেমে পড়ল। দ্বীপ পাড়ে বসে আছে আর পানিতে পাথর ছুঁড়ছে। ওরা অগভীর পানিতে বসে একে অন্যের গায়ে পানি ছুঁড়ছে। হঠাৎ করে অসতর্কতাবশত মারিয়া পা পিছলে গভীর পানিতে চলে গেল আর তলিয়ে যেতে লাগলো। দ্বীপ সাথে সাথেই নদীতে ঝাঁপ দিল, কিন্তু মারিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। দ্বীপ ওকে পাগলের মতো খুঁজছে। তবে কি মারিয়া হারিয়ে যাবে ওর কাছ থেকে? নদীতেও বেশ স্রোত, তবে কি হলো মারিয়ার? দ্বীপ আবার ডুব দিতেই হঠাৎ মারিয়াকে পেয়ে যায় আর ওকে টেনে ওপরে তোলে। মারিয়া অজ্ঞান হয়ে আছে, বেশ কিছুটা পানিও খেয়েছে মনে হয়। নদীতে বেশ স্রোত, তাই অপর পাড়ে গিয়ে উঠতে হলো ওদের। দ্বীপ ওর পা নিজের হাত দিয়ে বেশ কয়েকবার ঘষে গরম করার চেষ্টা করলো, কিন্তু মারিয়া চোখ খুলছে না। এরপর দ্বীপ ভাবলো, এটা করা কি ঠিক হবে? ধুর, যা হবার হবে, এখন আগে ওর জীবন বাঁচাই। এটা ভেবে দ্বীপ মারিয়ার পেটে হাত রেখে চাপ দেয়। মারিয়ার মুখ থেকে বেশ কিছুটা পানি বের হয়, কিন্তু এবারও সে চোখ খুলে না। দ্বীপ এবারও কিছু না ভেবে মারিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। এভাবে মারিয়ার মুখে শ্বাস দিতে দিতে দ্বীপ দেখে যে মারিয়ার চোখ খুলছে। এরপর ওকে ছেড়ে নিজের কোলে শুয়ে দেয়। আচ্ছা, এটা কোথায় এলাম? আমি তো মরে গেছি, কিন্তু এখানে আসলাম কিভাবে? দেখে তো মনে হচ্ছে এটা নদীর পাড়েই। তুমি পৃথিবীতে আছো আর বেঁচে আছো। আমি সত্যি কি বেঁচে আছি? থ্যাংক ইউ সো মাচ দীপ, তুমি আমাকে বাঁচালে বলেই। এদিকে দ্বীপ যেন স্থির হয়ে যায়, হাত পা নাড়াতে পারছে না। নরম তুলতুলে শরীরটা ওর সাথে লেপ্টে আছে। আচ্ছা, এত নরম হয় কিভাবে কারো শরীর? দ্বীপের মনে হচ্ছে ওকে একটা তুলার বালিশ জড়িয়ে ধরেছে। এ কি, আমি কি করছি? ওকে কেন জড়িয়ে ধরলাম? হায় আল্লাহ, এই নিয়ে 3 বার। এবারও নিশ্চয়ই আমাকে খারাপ একটা মেয়ে ভাবছে। বেশি এক্সাইটেড হয়ে এ কি করেছি? মারিয়া হঠাৎ করে দ্বীপকে ছেড়ে দেয়। দ্বীপ চমকে ওঠে। মারিয়ার সব ভালোই লাগছিল ওর কাছে। আসলে এই মারিয়া, তাড়াতাড়ি আয়, নৌকায় উঠে পড়। তুই ঠিক আছিস তো? এদিকে আয়। মারিয়া উঠে নৌকার দিকে হাঁটতে শুরু করে। দ্বীপও ওর পিছন পিছন হাঁটা দেয়, কিন্তু ওর হঠাৎ অস্বস্তি লাগতে শুরু করে। হাতের দিকে তাকিয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে পুরো হাত। মারিয়াকে বাঁচাতে গিয়ে এসবের খেয়ালই ছিল না। এখন হাতে প্রচণ্ড ব্যথা করছে। প্রায় বিকেল হয়ে গেছে। দ্বীপকে বাড়িতে এসে ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন। হাতে 4টা সেলাই পড়েছে। অবশ্যই ইঞ্জেকশন দেওয়ায় ব্যথা একটু কম মনে হচ্ছে। দুপুরে মারিয়া ওকে খাইয়ে দিতে চেয়েছিল, বাট ওর খেতে ইচ্ছে করছিল না। অনেক জোরাজুরিতে কোনো মতে সামান্য খেয়ে শুয়ে পড়েছে। দ্বীপ ঘুমিয়েছিল। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায়। সে উঠে রুমের বাইরে গিয়ে দাঁড়ায়। না না, তুমি এটা একটুও ঠিক করনি। যদি কিছু হয়ে যেত? চাচা, আমি ঠিক আছি তো, আমার কিছু হয়নি। তারপরও কিছু হলে আমি ভাইয়াকে কি জবাব দিতাম? দ্বীপ অবাক হয়ে গেল। ভদ্রলোক প্রতিটা কথা রিপিট করছেন। এটা কোনো অসুখ কিনা দ্বীপ বুঝতে পারছে না। আচ্ছা, সেই ছেলেটা কই? এই যে ওই দ্বীপ। ও, তুমি দ্বীপ? অনেক ধন্যবাদ বাবা তোমাকে, তুমি আমাকে বাঁচালে। চাচা, তুমি আবার এক কথা 2 বার বলতে শুরু করেছো। এখন রুমে যাও, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আচ্ছা, যাচ্ছি। আর বিকালে কোথাও গেলে গাড়ি নিয়ে বেরোবে কিন্তু, মনে থাকবে তো? থাকবে তো? মনে থাকবে। এখন তুমি যাও। লোকটা চলে গেলে দ্বীপ একটা দীর্ঘশ্বাস ফেলে। কেমন লোক, নিজে 2 বার কথা বলছে আর নিজেই বুঝতে পারছে না। আচ্ছা দীপ, হাতের অবস্থা কি? ব্যথা করছে এখনো? বুঝতে পারছি না, পুরো হাত অবশ্যই রয়েছে। আচ্ছা চলো, পুরো গ্রামটা ঘুরে আসা যাক। আমি শিওর তোমার ভালো লাগবে। ওকে। দ্বীপ রুমে গিয়ে মারিয়ার কিনে দেওয়া সাদা শার্টটা গায়ে পরে নেয়। নিচে কালো প্যান্ট, পায়ে লাল স্ন্যাক্স জুতো আর হাতে কালো ঘড়ি। এটা পরে সে রুম থেকে বেরিয়ে আসে। মারিয়া দ্বীপকে দেখে বেশ অবাক হয়। ওকে বেশ সুন্দর লাগছে।
মারিয়া বুঝতে পারেনি ড্রেসগুলোতে ওকে এত মানাবে। সাদা শার্টে বেশ মানিয়েছে ওকে। আচ্ছা চলো। আচ্ছা, অন্য কেউ যাবেন আমাদের সাথে? না, ওরা সবাই শহরে গিয়েছে শপিং করতে, আমরা দুজনেই যাচ্ছি। ওকে চলো। যদিও মারিয়ার চাচা গাড়ি নিতে বলেছেন, বাট দীপ ও মারিয়া ঠিক করলো ওরা হেঁটেই গ্রামটা ঘুরে দেখবে। হাঁটতে হাঁটতে ওরা বড় রাস্তা পেরিয়ে এলো। চারপাশে ধান ক্ষেত, সবুজের সমারোহ। মাঠের মাঝের কাকতাড়ুয়াকে দেখে সত্যি মানুষ বলে মনে হয়। দীপ ভাবছে পাখিগুলো কি বুঝতে পারে ওগুলো শুধুই পুতুল কিনা। ফসলের ক্ষেত পেরিয়ে ওরা নদীর পাড়ে চলে আসে। এখানে নদী বেশ সরু, ওপার বেশ ছোট দেখাচ্ছে। নদীর পানিও শান্ত। শেষ বিকেলের আকাশটাও বেশ সুন্দর লাগছে। আচ্ছা চলো না, নৌকায় উঠি। কিন্তু আমার তো ভয় করছে। আমি আছি তো, ইনশাল্লাহ কিচ্ছু হতে দেবো না। আমি জানি তুমি কিছু হতে দিবে না। তুমি কাছে থাকলে আমি নিজেকে বেশ সাহসী অনুভব করি। আমি জানি আমার যত বড় বিপদ আসুক না কেন, তুমি এগিয়ে আসবেই। নিজের কথা না ভেবে দুবার আমার প্রাণ বাঁচালে। আমি তোমাকে চোখ অফ করেও বিশ্বাস করতে পারি। আরে কি ভাবছো? চলো যাই। চলো। দুজনেই নৌকায় উঠে পড়ে। মাঝি নৌকা চালাতে শুরু করে। দীপ নৌকার মাঝে বসানো পাটিতে শুয়ে পড়ে। এক হাত মাথার নিচে গুজে দেয়, আরেক হাত প্রশস্ত করে বাড়িয়ে দেয়। আরে কি দেখছো আকাশের দিকে তাকিয়ে? আকাশটা দেখছি, বেশ ভালো লাগছে। আকাশটা সত্যি অনেক সুন্দর। তুমি দেখো, বেশ ভালো লাগবে। মারিয়া এগিয়ে এসে দীপের হাতের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। আকাশের দিকে তাকিয়ে অবাক হয়। শীতের আকাশ, রোদ নেই। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগছে। কেউ জানে না এই আকাশের বিস্তৃতি কত। অনেকগুলো পাখি দল বেঁধে উড়ে যাচ্ছে। সূর্যটা প্রায় ডুবছে। সত্যি বেশ সুন্দর অভিজ্ঞতা। এদিকে দ্বীপের পারফিউমের ঘ্রাণটাও বেশ ভালো লাগছে ওর কাছে। সব মিলে দারুণ এক অভিজ্ঞতা। সন্ধ্যার আগে দীপ ও মারিয়া দুজনেই বাসায় ফেরে। মারিয়ার কাছে বিকালটা ভালোই লেগেছে, আর দ্বীপেরও বেশ ভালো লেগেছে। দুজনে ফিরে দেখে মারিয়ার কাজিনরাও শপিং করে ফিরে এসেছে। মারিয়া তাদের সাথে গল্প করছে, আর দীপ মারিয়ার চাচার সাথে কথা বলছে। লোকটা বেশ কথা বলতে পারে। এখন আর কথা রিপিট করছে না। ওনার কথা শুনতে বোরিং লাগছে না, বরং ভালোই লাগছে। তিনি নিজের যুবক বয়সের কাহিনী বলছেন। বুঝলে তো, আমি ছিলাম ক্লাসের সবচেয়ে বাজে ছাত্র। কলেজেও একই অবস্থা। কিন্তু হঠাৎ একটা মেয়ে আমার জীবনে আসে, সব কিছু বদলে যায়। আমি পড়াশোনায় সিরিয়াস হতে শুরু করি। আমার আচার ব্যবহারও পাল্টে যায়। এটাই ছিল আমার ফার্স্ট অনুভূতি তাকে দেখে। ও, তারপর ওনাকার পাননি? আরে ওই তো নিশি তার মা। ওর বাবা মায়ের অনুমতি ছাড়া আমরা পালিয়ে বিয়ে করি। ধীরে ধীরে তারা মেনে নেয়। এরপর তো নিশির জন্ম হয়। ঈশিতার বিয়েটা শেষ হলে এরপর নিশিকে বিয়ে দিতে পারলেই বাঁচি। দীপ লক্ষ্য করে বলতে গিয়ে লোকটা প্রায় কেঁদেই দিয়েছে। হয়তো আন্টিকে পাওয়াটা অতটাও সহজ ছিল না। এদিকে ইরার মন আজ বেশ খারাপ। দীপ আজকেও আসেনি। ও ভেবেছিল আজকে হয়তো আসবে, কিন্তু আসেনি। ও ভাবছে দীপকে ফোন করবে কিনা। অনেক ভেবে ফোন দেয়, কিন্তু ফোন সুইচ অফ বলছে। ইরার প্রচণ্ড কান্না পাচ্ছে। হঠাৎ ইদানিং দীপকে নিয়ে বেশি ভাবা শুরু করেছে। ও বালিশে মুখ গুজে শুয়ে রইল। এদিকে দীপ মারিয়ার চাচার সাথে গল্প করে রুমে বসেছিল। হঠাৎ মারিয়া রুমে এলো, কিন্তু ওর হাত পিছনের দিকে করা। দীপের কাছে গিয়ে বলে উঠল, সারপ্রাইজ, আর হাতের বাক্সটা দীপের দিকে এগিয়ে দেয়। উপহারটা দেখে বেশ অবাক হয় দীপ। মারিয়া ওর জন্য ফোন কিনে এনেছে। ফোনটাও বেশ দামি। আরে এটার কি দরকার ছিল? কাল আমি নিজে গিয়ে তো কিনে আনতাম। ফোনটা আমার জন্য নষ্ট হয়েছে, তাই ধরে নিতে পারো এটা আমার সবচেয়ে ভালো বন্ধুর জন্য একটা গিফট। কিন্তু কিন্তু বাদ দাও। আন্টির সাথে কথা বলো। কাল রাত থেকে কথা হয়নি, যদিও সকালে আমি ফোন দিয়েছিলাম, আর এতে নিউ সিম দেয়া আছে। আচ্ছা, আমি আম্মুকে ফোন দিচ্ছি। দীপ ফোন দিল। দুবার রিং হতেই দীপের মা ফোন রিসিভ করে। হ্যালো আম্মু, আমি দীপ বলছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আর ফোন বন্ধ কেন? আর এটাই বা কার নাম্বার?
ফোনটা হারিয়ে গেছে, এটা নতুন নাম্বার। ও, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আর আমার মামনি কোথায়? ও ঠিক আছে তো? আরে আমরা দুজনে ঠিক আছি, তুমি চিন্তা করো না তো। আচ্ছা, মারিয়ার কাছে দে। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। তুই কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালো আছি। কি করছো? বসে আছি। প্লিজ তোরা তাড়াতাড়ি আয়, আমার একা একা ভালো লাগছে না। অধরা কলেজে গেলে পুরো বাড়িতে আমি একা হয়ে যাই। আচ্ছা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। অধরা কোথায়? এই তো পড়ছে ও। আচ্ছা মা, ভালো থাক, দীপের খেয়াল রাখিস। আম্মু, তুমিও ভালো থেকো। মারিয়া ফোন কেটে দেয়। দীপের মাকে ওর বড্ড আপন মনে হয়, ও যেন নিজের আম্মুকে ওর মাঝে খুঁজে পায়। এদিকে তাকে মিথ্যা বলার জন্য খারাপও লাগে। আচ্ছা শোনো, বেশ রাত হয়েছে, ঘুমানো যাক। না, আমি তো ঘুমাবো না। কিন্তু কেন? ছাদে যাবে, সেখানে গেলে দেখতে পাবে। বাট এত রাতে? বেশি রাত না হলে দেখতে পাবে না। ওকে, চলো। রাত প্রায় 10:30। বাড়ির সবাই ঘুমাচ্ছে। দীপ ও মারিয়া চুপচাপ ছাদে উঠে এলো, কিন্তু ছাদে ওঠার আগে দীপ ওর চোখ চেপে ধরে পেছন থেকে। আরে কিচ্ছু দেখতে পারছি না, অন্ধকারে পড়ে যাব তো। আমি আছি তো। আমার কিন্তু বেশ ভয় লাগছে, চলো নিচে ফিরে যাই। রেডি, 1 2 3, এবার চোখ খোলো। মারিয়া চোখ খুলতেই অবাক হয়ে যায়। জ্যোৎস্না রাত, ছাদ থেকে অনেক দূর অব্দি দেখা যাচ্ছে, আর একটা জায়গায় অনেকগুলো জোনাকি পোকার দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে ওখানে কেউ লাইট জ্বালিয়ে রেখেছে। রাতের আকাশের তারারা মিটিমিটি করে জ্বলছে, আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই। পূর্ণিমার চাঁদের আলোয় সব জলজল করছে। মারিয়া অবাক হয়ে গেল, বেশ ভালো লাগছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রাতের রানী চাঁদ আর তারাগুলো দেখতে। যদিও ঠান্ডা বাতাসে বেশ শীত লাগছে, তবুও দৃশ্যটা চমৎকার। এদিকে দীপ দাঁড়িয়ে দেখছে মারিয়াকে, তাকে দেখে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। চাঁদের শীতল আলো মারিয়ার চোখে মুখে পড়ছে। মারিয়ার চুলগুলো এক সাইডে খোলা রাখা, ফর্সা ঘাড় স্পষ্ট দেখা যাচ্ছে। দীপের ইচ্ছে হচ্ছে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে মারিয়ার ঘাড়ে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতে, কিন্তু সে তা পারবে না, তার অধিকার নেই। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছুর উপর অধিকার দেন না, দীপের ক্ষেত্রেও একই রকম। কিছুক্ষণ পর দীপ লক্ষ্য করলো মারিয়া শীতে কিছুটা কাঁপছে, তাই নিজের জ্যাকেটটা খুলে ওর গায়ে দিয়ে দেয় জ্যাকেটটা। মারিয়া চমকে দীপের দিকে তাকায়। এখন আর তেমন শীত লাগছে না, কিন্তু দীপের জ্যাকেট থেকে কড়া পারফিউমের বেশ ঘ্রাণ আসছে। মারিয়ার বেশ ভালো লাগছে ঘ্রাণটা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘ্রাণটা বারবার শুকতে চাইল। বড্ড বেশি সুন্দর ঘ্রাণটা। আচ্ছা, ঘ্রাণের কি রং হয়? মারিয়া ভাবছে। অনেকক্ষণ হয়ে গেছে, এখন যাই, চলো। এই না প্লিজ, আর কতক্ষণ থাকি না প্লিজ। আচ্ছা। তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে এসে দাঁড়াও। দীপ এসে চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে পড়ল। দুজনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাছ থেকে একটা ভুতুম পেশা ডেকে উঠল, আর মারিয়া ভয়ে দীপের হাত শক্ত করে ধরে বসল। প্লিজ কিছু মনে করো না, আমার বেশ ভয় লাগছে। না, কিছু মনে করিনি। দীপ, তুমি কি জানো তুমি বেশ ভালো একটা ছেলে? না, জানি না। আমার দেখা সবচেয়ে ভালো হলো তুমি। আমার চারও অনেক ভালো লোক আছে। হয়তো। আচ্ছা চলো এখন গিয়ে ঘুমাই, বেশ রাত হয়েছে। চলো। এরপর রুমে গিয়ে দুজনে শুয়ে পড়ল। মারিয়া খাটে আর দীপ ফ্লোরে একটা চাদর বিছিয়ে। ঠান্ডা রাত, বেশ শীত লাগছে দীপের। এমনিতেই নদীর পানিতে বেশি ভিজে অবস্থায় ছিল অনেকক্ষণ, এখন আবার বেশ ঠান্ডা লাগছে। মারিয়া ঘুমিয়ে পড়েছে। এদিকে রাত যত ঘন হচ্ছে দীপের শরীরের উষ্ণতা তত বাড়ছে। দীপ চোখ মেলে তাকানোর ট্রাই করলো, বাট পারল না। প্রচণ্ড শীত লাগছে ওর, আর সব কিছু ঘোলা ঘোলা লাগছে। দীপ চোখ খুলল, অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। ওর শরীরের উষ্ণতা আরও বাড়ছে প্রতিটা মুহূর্তে। ও জ্বরে কাঁপতে লাগলো।
এদিকে মারিয়া শুনতে পায় দীপ কী সব আবল তাবল বকছে। এটা শুনে ওর ঘুম ভেঙে যায়। রুমের লাইট জ্বালিয়ে দেখে দীপ কাঁপছে আর অদ্ভুত কথা বলছে। ও গিয়ে দীপের গায়ে হাত দিতেই চমকে ওঠে। জ্বরে শরীর আগুনে পুড়ছে মনে হচ্ছে। মারিয়া দীপকে টেনে জাগিয়ে বিছানায় শোয়ায়। এরপর মাথায় একটা ভেজা কাপড় দিয়ে বারবার জলপট্টি দিতে থাকে। দীপ জ্বরের ঘরে আবল তাবল বকছে আর মারিয়া বারবার ভেজা কাপড় ওর কপালে দিতে থাকে। এভাবে প্রায় ভোরের দিকে জ্বর কিছুটা কমে যায় আর মারিয়া ক্লান্ত হয়ে ওর পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। সকালে দীপের ঘুম ভেঙে যায় বেশ মিষ্টি একটা গন্ধে। দীপ চোখ খুলে অবাক হয়ে যায়। মারিয়া ওর বুকের মাঝে শুয়ে আছে আর ওর চুল থেকেই মিষ্টি গন্ধটা আসছে। ঘ্রাণটা যেন পাগল করার মতো। ঘুমন্ত অবস্থায় মারিয়াকে বেশ সুন্দর লাগছে। সকালের মিষ্টি রোদ ওর মুখে পড়ে ফর্সার চেহারাটা লাল টকটকে লাগছে। দুজনে এত কাছে যে একে অপরের নিঃশ্বাস গায়ে লাগছে। কিছুক্ষণ পর মারিয়া চোখ খুলে দেখতে পায় দীপ ওর দিকে মায়াবী একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। মারিয়া ব্যস্ত হয়ে দীপের কপালে হাত দেয়। ও গড, জ্বর এসেছে। আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম। এখন কেমন লাগছে? এখন ভালো আছি, আর অল থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, তুমি সারা রাতে ঘুমোতে পারোনি, এখন একটু ঘুমাও, আমি উঠছি। ঘুমে চোখ লেগে আসছে। বাট মারিয়া লক্ষ্য করে ও নিজেই হাত দিয়ে দীপকে জড়িয়ে ধরে আছে। ও লজ্জা পেয়ে দীপকে ছেড়ে দেয়। দীপ উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। লাইটিংয়ের লোক চলে এসেছে। ঈশিতার বাবা একা একা হিমশিম খাচ্ছে। দীপ তাকে সাহায্য করতে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে দীপ লক্ষ্য করছে কেউ ওকে বারবার আড় চোখে দেখছে, কিন্তু সামনে আসছে না। প্রতিবার আড়াল থেকে ওকে দেখছে। আর দীপ সেদিকে তাকালেই ছায়াটা সরে যাচ্ছে। দীপ অবাক হচ্ছে, কে এমন করছে ওর সাথে? কে সেই ছায়ার পিছনের লোকটা? আর এভাবে লুকোচুরি খেলার মানেটাই বা কি? না, দীপ কাউকেই দেখতে পেল না। তবে ও অবাক হয় ওকে আবার লুকিয়ে লুকিয়ে কে দেখবে। এখানে কাউকেই তো ও তেমন চেনে না। যাই হোক, ও আবার কাজে মনোযোগ দিল। এদিকে মারিয়ার সবেমাত্র ঘুম ভেঙেছে ওর ফোনের শব্দে। ও তুলে দেখলো নেহাল ফোন করেছে। ও ফোনটা রিসিভ করে কানের পাশে ধরলো। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। বিগত এক সপ্তাহ ধরে আমাদের কথা হচ্ছে না। আমি তোমাকে বড্ড মিস করছি বাবু। তুমি তো আমাকে ভুলেই গেছো। কই, আমি তো ফোন দিলেই বিজি বলে, তাই আর ফোন দিইনি। সরি বাবু, একটু বেশি বিজি ছিলাম। প্লিজ ফরগিভ মি, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, মাফ করলাম। কি করছো? শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি। তুমি? আমি শুয়ে আছি। ও, বাই দ্য ওয়ে বলা হয়নি, আমি ঈশিতার বিয়ের জন্য চাচার বাড়ি এসেছি। কি, তোমার একা যেতে ভয় লাগেনি? আরে ভয় কিসের, দীপ আমার সাথে ছিল তো, ও থাকতে আমি কিচ্ছু ভয় পাই না। কি, ওই ছেলেটা ওইখানে গেছে তোমার সাথে, আর তুমি আমাকে সেটাও জানালে না? বাহ, অনেক কিছু আউট করতে শুরু করেছো আমার কাছ থেকে। আরে তুমি ভুল ভাবছো, ও অনেক ভালো একটা ছেলে। সত্যি বলতে ওর মতো ছেলেই হয় না। বাহ, ওর ব্যাপারে অনেক কিছু জেনে গেছো। আচ্ছা, ওর সাথেই সংসার করো। আমার ফোন দেওয়া ভুল হয়েছে। বাই, রাখছি। আরে রাগ করছো কেন? তুমি আমাকে ভুল ভাবছো, আমি তো তোমাকেই লাভ করি। সত্যি বাবু? আচ্ছা, এখন বাই, একটু বেরোতে হবে। ওকে, বাই। ফোনটা কেটে দিয়ে মারিয়া উঠে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। দীপ বাইরে কাজ করছে। মারিয়া বুঝতে পারছে দীপের হয়তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কারণ ওর হাতে এখনো বেশ ব্যথা আছে। ও রান্নাঘরে চলে যায়। গুড মর্নিং চাচি, কি করছো? সময় দেখেছিস? প্রায় 11টা। এখন গুড নুন বলতে পারিস? বাই দ্য ওয়ে, কিছু খেয়ে নে। আর ওই ছেলেটার নাম যেন কি? ও, দীপকেও ডেকে নে। বেচারা কিছু না খেয়েই সকাল থেকে ওনাদের সাহায্য করছে। এদিকে ওর হাতও কাটা, তবুও নিজের সাধ্য মতন সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছে।